আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিই। বরাবরের ন্যায় আজকে আমাদের বাংলা ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল থেকে, এবং 13 তারিখে তোমাদের সি ইউনিটের পরীক্ষা এবং 17 তারিখে তোমাদের কিন্তু বি ইউনিটের পরীক্ষা। তোমরা এতটুকু জানো যে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন একটু কিন্তু অন্য ধাঁচের হয়ে থাকে। আমরা আজকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। 100টা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, এই ক্লাসটি থেকে সর্বোচ্চ কমন পাবে। তার আগে আমি তোমাদেরকে বলবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সবগুলো একটু জানিয়ে দাও, আমি অতি দ্রুত ক্লাসটি শুরু করব। আমরা কে কোন জেলা থেকে এই ক্লাসটিতে যুক্ত হয়েছি একটু কমেন্টে জানিয়ে দিই। কে কোন জেলা থেকে এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিই। আমরা আর 1 মিনিট পর হচ্ছে আমি মূল ক্লাসটি শুরু করব। এবং প্রত্যেকেই নিজেদের টাইম লাইনে ক্লাসটি একটু শেয়ার করে রাখি। প্রত্যেকেই নিজেদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে রাখি। এবং আজকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন একটু অন্য টাইপের হয়ে থাকে। যেমন তোমার বিগত বছরের প্রশ্ন ওইভাবে রিপিট হয় না, কিন্তু ওই যে ব্যাখ্যা সহটা পড়তে হবে আমাদেরকে। এবং যেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন আমরা প্রথমে 25টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ব, এরপর মাঝে হচ্ছে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। এবং সাহিত্য থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু মোটা অঙ্কের কিন্তু প্রশ্ন এসে থাকে, সেগুলো কিন্তু আমরা আজকে ধারাবাহিকভাবে সবগুলোই পড়ব। শেষ পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ সেরা কিছু পাবে। অল ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে শিশির সিক্ত কোন সমাস, একটু ঝটপট জানাও তো। শিশির সিক্ত কোন সমাস একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। দেখো আমরা 31 জন অলরেডি যুক্ত হয়েছি। প্রত্যেকেই নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখি, এবং যে বিষয়গুলো তোমাদের লাগবে সেগুলো আমাকে একটু জানাবে, যে এই বিষয়টা বুঝতে পারছি না, এইখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সবগুলো একটু আমাকে জানাবে কমেন্টে, আমি সলভ দিয়ে দিব। তার পাশাপাশি দেখো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এবং আজকে যে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু তোমাদের যে এসেছে যে বৈষম্য বিরোধী এটা কোন সমাস। তারপরে দেখো আরেকটা ছিল গণ অভ্যুত্থান, এটা কি যোগে গঠিত। তাহলে দেখো এই প্রশ্নের পাশাপাশি আমাদেরকে জানতে হবে, পিডিএফ দেওয়া হবে না, ক্লাসে পিডিএফ দিব না, শেষ পর্যন্ত ক্লাসই করতে হবে। শিশির সিক্ত কোন সমাসের দৃষ্টান্ত। আমরা জানি পূর্বপদ থেকে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে, তৎপুরুষ সমাস হবে। এখন আমাদেরকে দেখতে হবে কোন বিভক্তি লোপ পেয়েছে। যদি দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ তৃতীয়া বিভক্তি লোপ পায় তখন সেটা হিউজ পরিমাণ প্রশ্ন দিব। লিটারেচার থেকে আজকে হিউজ পরিমাণ প্রশ্ন তোমাদেরকে দিব। আমি ক্লাসে আছি ভাই, এই বইটা একটু নিয়ে আমি পরে টাকা দিয়ে দিচ্ছি। কত চাচ্ছে এটা? আচ্ছা নে, আমি ক্লাসে আছি।
তাহলে এটা কোন সমাস হবে একটু জানাও, কমেন্টে ঝটপট জানাও। তাহলে দেখো পূর্ব পদ থেকে যদি দ্বারা দেয়া কর্তৃক এই বিভক্তি তৃতীয়া বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? তৃতীয়া তৎপুরুষ হবে। বৈষম্যের বিরোধী গণতন্ত্র যদি বলে গণের অভ্যুত্থান, এইগুলো সব কি হবে বলো তো? এই যে র বা এর থাকলে তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজ থেকে একটা প্রশ্ন থাকবে, সেটা বি হোক সি হোক বা হচ্ছে ইউনিট, তোমার সমাজ থেকে একটা প্রশ্ন থাকবে। এখন কোনগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে? তৎপুরুষ সমাসটা পড়বা, কর্মধারায় সমাস, তৎপুরুষ কর্মধারায় এবং দ্বন্দ্ব সমাস, এগুলো একটু ভালোভাবে দেখবা। আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দিব। দ্বিতীয় প্রশ্নটি দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে দেখো, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নব পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল, উক্তিটি কোন গদ্যের অন্তর্ভুক্ত? তাহলে দেখো এই ধরনের প্রশ্ন তোমার আসবেই আসবে। একটা প্রশ্ন তোমার যে পঠিত যে গদ্য আছে এবং কবিতা অংশ আছে, সেখান থেকে একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে যে এটা কোন গদ্যের অংশ, বা একটা লাইন উঠিয়ে দিয়ে বলবে এর পরবর্তী চরণ কি বা পরবর্তী পংক্তি কি, বা লাইনটা উঠিয়ে দিয়ে তোমার বলবে হচ্ছে এখানে এটা সঠিক কিনা। তাহলে দেখো এখানে আহ্বান আছে, অপরিচিতা আছে, জীবন বৃক্ষ, আমার পথ, তাহলে সঠিক কোনটা বলো? এখানে আরেকটা দেখো আহ্বান আছে, এখানে উচ্চারণ থেকে প্রশ্ন আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসবে, তারই ধারাবাহিকতা এখানে দেখো যদি হ থাকে তাহলে সেখানে কি হবে? সেখানে দেখো ও বা রস্যু যে কোনো একটা হবে, আর ব থাকলে সেখানে কি হবে বলো তো? ভ। তাহলে সেই ক্ষেত্রে আহ্বান এর উচ্চারণটা কি হবে বলো তো? আও ভান হবে, আহ্বান হবে। এখানে ও বা রস্যু যে কোনো একটা হবে, আর বয়ের স্থলে কি হবে? ভ হবে, আহ্বান। এবার এখানে দেখো, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নব পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগলো, উক্তিটি কোন গদ্যের অন্তর্ভুক্ত? একটু ঝটপট জানাও। যারা ক্লাসটি শেয়ার করেছো এবং শেষ পর্যন্ত থাকবা তারাই হচ্ছে ক্লাসের পিডিএফ পাবা, আদারওয়াইজ পিডিএফ সবাইকে দেওয়া হবে না। এখানে সঠিক উত্তর কী হবে বলো তো? অপরিচিত হবে। এই যে যারা মূল গল্পটা ভালোভাবে পড়েনি তারা কিন্তু এই প্রশ্নটা বলবে যে এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন কোন জায়গা থেকে করছে, মঙ্গল গ্রহ থেকে কিন্তু নিয়ে আসছে। তাহলে দেখো তোমার বই থেকেই করবে, তোমার গল্প থেকে এবং কবিতা থেকে তোমার 7 থেকে 8টা প্রশ্ন তুমি পাবে, 7 বা 8টা প্রশ্ন তুমি পাবে, এবং উপন্যাস থেকে তুমি 2 বা 3টা প্রশ্ন পাবে। এবং আজকের ক্লাসটি করলে তুমি একবার তোমার প্রস্তুতিটা ভালোভাবে গোছানো হবে, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। পরের প্রশ্নটি দেখো, সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতে বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম উঠিয়েছে কে? তাহলে দেখো এটা কার কার কমন এসেছে এই প্রশ্নটা একটু জানাও তো। এই প্রশ্নটা কার কার ক্ষেত্রে কমন এসেছে যে এটা হচ্ছে আমরা পারবো বা এটা খুবই সহজ, একটু আমাকে জানাও। বিলাসী, আহ্লাদী, জমিলা নাকি হচ্ছে কল্যাণী? আমরা জানি জমিলা হচ্ছে কি, সে হচ্ছে প্রতিবাদী চরিত্র ছিল। কি ছিল? প্রতিবাদী চরিত্র ছিল। এরপর দেখো বিলাসী, এখানে বিলাসী গল্পে যদি মূল প্রতিপাদ্য বিষয় বা মূল উপজীব্য বলে সেক্ষেত্রে আমরা এখানে বলবো দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা কিন্তু ফুটে উঠেছে, অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? কল্যাণী হবে। এখানে তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা একটু দেখো, রজনীগন্ধার সাথে তার কিন্তু তুলনা করা হয়েছিল। রজনীগন্ধা শুভ্র, শুভ্র মানে হচ্ছে সাদা, মঞ্জরির মতো বিন্দুটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম উঠিয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ডি হবে। কি হবে? ডি, কল্যাণী। পরের প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্নটি দেখো, অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ কোন রচনার বাক্য? এ ধরনের প্রশ্ন থাকবেই থাকবে, এতটুকু তুমি 100% আমি দিয়ে রাখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রশ্ন একটা থাকবেই, একটা বাক্য উঠিয়ে দিয়ে তোমাকে বলবে এটা কোন রচনার বা কোন গদ্যের অংশ।
এর পাশাপাশি আর একটা প্রশ্ন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর বি এবং সি ইউনিটের যে প্রশ্নগুলো ছিল তার তোমার 95 প্রশ্নে 9 শব্দটি ছিল, যে নিচের কোন বানানটি শুদ্ধ নয় বা নিচের কোন উচ্চারণটি শুদ্ধ নয় বা এটা এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। এজন্য যেহেতু একটু কঠিন প্রশ্ন হয়ে থাকে, কঠিন না, যাদের পড়া থাকবে তারা তো সব পারবে, প্রশ্নটা ভালোভাবে দেখবা যে সেখানে 9 আছে কিনা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। তাহলে দেখো, অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ। তাহলে এখানে রেইনকোট তো হবে না, কারণ রেইনকোট সম্পর্কে আমরা আরও প্রশ্ন দিব। এটা দেখো, যদি বলে রেইনকোট কিসের প্রতীক, তখন হবে উষ্ণতা, সাহস ও দেশপ্রেমের প্রতীক। চাষার দুঃখ তো আমাদের ছিল না, মহাজাগতিক কিলোমিটার এটাও তো শর্ট সিলেবাসে ছিল না, রেইনকোট এখানে হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে বলো তো? অপরিচিত হবে। কি হবে? অপরিচিতা। ক্লিয়ার? তারপরের প্রশ্নটি দেখো, কোন যুগলটি সঠিক নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকবে। সেটা হোক শব্দার্থ থেকে বা হচ্ছে বইয়ের বাইরে থেকেও প্রশ্ন দিতে পারে। যারা পরবর্তীতে যুক্ত হয়েছো একটা করে রিয়াক্ট দিবে এবং টাইম লাইনে শেয়ার করে রাখবে। আর আমি ক্লাসে শেষ দিকে একটা নাম্বার দিব, সেখানে নক দিলে তোমরা পিডিএফ পাবে। আগে শেয়ার করতে হবে। দেখো, এখানে বলেছে গন্ডুস। গন্ডুস শব্দের অর্থ এক মুখ বা এক কোষ জল। তারপরে দেখো, উমেদারি শব্দের অর্থ কি? প্রার্থনা। মঞ্জুরি শব্দের অর্থ কি? মুকুল। তাহলে দেখো, গন্ডুস ঠিক আছে, উমেদারি ঠিক আছে, মঞ্জুরি ঠিক আছে, কিন্তু গজানন, গজানন শব্দের অর্থ কি একটু জানাও তো? গজানন শব্দের অর্থ কি? গজানন শব্দের অর্থ কি বলো? হাতি, কিন্তু এখানে দেখো হাত আছে, কি আছে? হাত। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর নয়। তাহলে এই যুগলটি, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। এই প্যাটার্ন কিন্তু তোমাদেরকে। এবার দেখো, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, চুলের সমার্থক শব্দটি নির্ণয় করো। তাহলে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, এখানে চুলের সমার্থক শব্দ কি হবে বলো? চুলের সমার্থক শব্দ, জাবিতে কিন্তু তোমার একটা এক কথায় প্রকাশ থাকবে, একটা হচ্ছে পারিভাষিক শব্দ থাকবে এবং বাগধারাও কিন্তু থাকবে। এগুলো কিন্তু ভালোভাবে দেখবা এবং সাজেশন আমি মাঝে দিব, ক্লাসের মাঝ অংশে সাজেশনটা দেওয়া হবে। যেই সাজেশন ফলো করলে তুমি শতভাগ কমন পাবে এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি পরীক্ষার হল থেকেই বুঝতে পারবা যে ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং তথ্যবহুল ছিল। তাহলে চুলের সমার্থক শব্দ একটু জানাও, এখানে কোনটা আছে সেটা তো জানাবে। এর পাশাপাশি দেখো আরো কিছু আছে, যেমন কেশ। এখানে আরেকটি চুলের সমার্থক শব্দ আছে। তারপরে দেখো কুন্তল আছে, শিরোজ আছে, কুন্তল। তারপরে কি আছে দেখো? শিরোজ। তারপরে দেখো এখানে আছে কৃষলা আছে, কি আছে? কৃষলা। এগুলো সব হচ্ছে কি বলতো? চুলের সমার্থক শব্দ। তার আরেকটা এখানে আছে কি দেখো? অলোক আছে, কি আছে? অলোক। এগুলো হচ্ছে সবই চুলের সমার্থক শব্দ। এর পরের প্রশ্নটি আমরা দেখব। 7 নম্বর প্রশ্নটি দেখো। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রশ্ন এক লাইনে থাকে না, তোমার একটু 2-3 লাইনে থাকবে। সেটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এমনই হয় প্রতি বছর প্যাটার্নটা, তোমাকে এটা মেনে নিয়ে তোমার উত্তর করতে হবে। সেক্ষেত্রে অপশনগুলো গুরুত্ব সহকারে দেখবা। তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার, দেখো, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। বিলাসী গল্পে উক্ত বস্তুটি কার বলো, বা উক্ত বস্তুটি কি? দেখি এই প্রশ্নটির উত্তর কে আগে দিতে পারে। সেবা যত্ন, সহানুভূতি, কর্তব্যবোধ নাকি প্রেম? কি হবে? ভাগ্য ভালো থাকলে আমার কেন জানোই মনে হচ্ছে কোনো একটা ইউনিটে, কোনো একটা তোমার বি ইউনিটের শিফট থাকে, তো শিফটে পরীক্ষা হয়, কোনো একটা শিফটে এই প্রশ্নটা এসে যেতে পারে। বলো কি হবে? সেবা যত্ন, সহানুভূতি, কর্তব্যবোধ সবগুলোই ছিল, কিন্তু তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটি সেটা একটু জানাও। কি হবে?
সঠিক উত্তর কি হবে? এখানে দেখো প্রেম হবে। কি হবে? কারণ আমরা দেখেছি প্রেম, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা কিন্তু আমরা দেখেছি। আমি মহিমা বলছি, তাহলে দেখো এই মহিমা এর প্রকৃতি প্রত্যয় কি? এটা কিন্তু প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রকৃতি প্রত্যয় থেকে। তাহলে দেখো মহিমা এর মূল শব্দ হবে কি বলতো? মহৎ হবে। কি হবে? মহৎ। আর শেষে ময়াকার ইমা এগুলো যদি থাকে তার প্রত্যয় হয় কি বলতো? ইমন হয়। কি হয়? ইমন। তাহলে মহিমা এর প্রকৃতি প্রত্যয় কি হবে? মহৎ যোগ কি হবে? ইমন হবে। মহৎ যোগ কি হবে? ইমন হবে। পরের প্রশ্নটি দেখো, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা, এখানে কার কথা বলা হয়েছে? যারা মূল বই ভালোভাবে পড়েনি তারা এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না, কারণ জাবির প্রশ্ন এতটা সহজও আসবে না। 2,64,000, জাস্ট একটু কল্পনা করো, 2,64,000 তোমার আবেদন করেছো তোমরাই, আর সিট হচ্ছে প্লাস মাইনাস 1814টা। জাস্ট একটু কল্পনা করো, এইখান থেকে 2,62,000 আগে থেকেই বাদ যাবে। আর এই যে আসন মাত্র কতটি? 1814টি আসন। এই যে আগামীকাল পরীক্ষা হবে, অলরেডি ক্যাম্পাসে নতুন যারা ভর্তিচ্ছ আসো তারা হচ্ছে তাদের পদচারণায় কিন্তু ক্যাম্পাসটা পুরোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারে কিন্তু সেই পরিমাণে তারা চলে এসেছে অলরেডি। তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে তোমাকে পরীক্ষা তো ওই 1 ঘন্টা ভালোভাবে দিতেই হবে, আর সেই যেই সময়টুকু আছে এগুলো গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে এবং মূল বইটা সাথে রাখতে হবে। আমাদের যে লেকচার বই ছিল এবং এই ক্লাসটা গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। এখানে সঠিক উত্তর কী হবে বলো তো? মৃত্যুঞ্জয় হবে। কী হবে? মৃত্যুঞ্জয়। পরের প্রশ্নটি দেখো, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, কার প্রসঙ্গে কথা বলা হয়েছে? কল্যাণী, বিলাসী, মৃত্যুঞ্জয় নাকি গোপাল? বলো কি হবে? একটু ঝটপট জানাও, নাম্বার দিয়ে উত্তর করবা যে 9-এর উত্তর হচ্ছে এটা। তাহলে এই প্রশ্নটা এমনও আসতে পারে, দেখো কিন্তু তাহার হৃদয় জয় করিয়া, এখানে জয় না দিয়ে আর একটা শব্দ দিতে পারে, কারণ এমন প্রশ্ন গত বছরও করেছে, তার আগের বছরগুলোতে এই প্যাটার্ন কিন্তু চালু ছিল যে একটা লাইনে তোমার একটা আকার উঠিয়ে দিবে বা কোনো অন্য একটা শব্দ দিয়ে দিবে, দিয়ে বলবে এটা এখানে কোন লাইনটা সঠিক নাই বা সঠিক রূপে ব্যবহার হয়নি, এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো এখানে রয়েছে যে কল্যাণী তো আসবে না, গোপাল আসবে না, কল্যাণী আর গোপাল এই দুইটা আসবে না। তাহলে উত্তর বিলাসী আর মৃত্যুঞ্জয়ের মধ্যে কোনটা হবে? আরো সহজ করে দিলাম, বলো। বলো কোনটা হবে? কল্যাণী, বিলাসী, মৃত্যুঞ্জয়, গোপাল। আচ্ছা এই প্রশ্নটা কি খুবই সহজ ছিল নাকি? নওয়াজ শরীফ বলেছে 10-এ তো আমরা এখনো যাইনি। মৃত্যুঞ্জয়। এরপরে দেখো পরের প্রশ্নটি, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও, উক্তিটি নেড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে দেখো বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও, এটা কার উক্তি ছিল? এই প্রশ্নটা আসতে পারে, বা হচ্ছে দেখো এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে এটা দ্বারা কি বুঝিয়েছে? ভীরুতা, সাহসিকতা, আশঙ্কা, বানান তো ভুল আছে, আর একটা আছে আত্মসম্মান বোধ। সামিয়া চৌধুরী বলেছে কনফিউজড। এই ধরনের প্রশ্ন থাকবে, এতটুকু তোমরা শিওর হয়ে থাকো যে জাবিতে এই ধরনের প্রশ্ন থাকবে। এজন্য আমি প্রশ্নটা ওইভাবে আজকে সেট করেছি যে জাবির অনুরূপ। ভণ্ডামি করতে ভালোবাসি, সে বলেছে পারি না। কেন পারো না? কিছুদিন পরেই তো পরীক্ষা। ভীরুতা, সাহসিকতা, আত্মসম্মান বোধ, কোনটা হবে বলো? এই যে প্রেম, প্রেম এ, হ্যাঁ তুমি জানিয়েছো যে 10-এর আত্মসম্মান বোধ, ধন্যবাদ তোমাকে। কিয়াও জানিয়েছো, সঠিক উত্তর কি হবে? আত্মসম্মান বোধ। এই লাইনটা কার উক্তি এটা ভালোভাবে দেখবা, বিলাসী থেকেই তো নেওয়া হয়েছে, আর হচ্ছে এটা দ্বারা বুঝিয়েছে আত্মসম্মান বোধ। পরের প্রশ্নটি দেখো, দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ এবং সেজন্য কিছু একটা আমাদের করা চাই। দেখো গত বছর জাবিতে এসেছে যে বানান শুদ্ধিকরণ থেকে এসেছিল পল্লী সমাজ, কি এসেছিল বলতো? পল্লী সমাজ, এই বানানটা এসেছিল।
তোমরা গৃহ, এটা কিন্তু ঢাবিতেও এসেছে লিখিত, গৃহের সমার্থক শব্দগুলো একটু দেখবা। যেমন বর্তমান যেটা ভাইরাল, যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, দেখো যে যদি বলে গৃহের সমার্থক শব্দ কোনগুলো, তাহলে কি হবে বলতে, যে বাড়ি ঘর, এগুলো কিন্তু গৃহের সমার্থক শব্দ। কাজী মোতাহের হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, ইনাদের সম্পর্কে যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি আজকেও কিন্তু ক্লাসে সাহিত্য অংশ থেকে যেহেতু মোটা অঙ্কের একটা প্রশ্ন এসে থাকে, সেগুলো কিন্তু আমি আজকে লিখে লিখে করিয়ে দেবো তোমাকে। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যে ক্লাসটা হোক, সেটা তোমরা শেষ পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ সেরা কিছু তোমরা পাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে কাজী মোতাহের হোসেন আছে, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা অনেক প্রশ্ন পড়বো আজকে। পিডিএফ দেওয়া যাবে না সামিয়া চৌধুরী, পিডিএফ দিব না। যদি শেষ পর্যন্ত থাকো তাহলে একটু মানে না, পিডিএফ দেওয়া হবে না আজকে ক্লাসে, শেষ পর্যন্ত পড়তে হবে। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম, এখানে বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে? বা এই প্রশ্নটা এমনও আসতে পারে, সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝেছিলাম, এটা হচ্ছে কোন গল্প থেকে নেওয়া হয়েছে, চয়ন করা হয়েছে? এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আয়েশা সিদ্দিকা ফাইমা বলেছে, সে হচ্ছে 12 বলেছে, বি বলেছে। হ্যানা কোথায় এটা বলেন ভাইয়া, বৈশাখী চৌধুরী। হ্যানা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে, তার খোঁজ পাওয়া যাবে হচ্ছে 18 তারিখে, রেজাল্ট দেওয়ার পরে বের হবে। তাহলে দেখো এখানে কি হবে, ক্ষণস্থায়ী ক্রোধ হবে। এই ক্রোধ মানে কি? রাগ। যে বাঙালি দেখো রাগ করে বেশি সময় থাকতে পারে না, তাহলে দেখো এটা কি হবে বলো তো, ক্ষণস্থায়ী হবে, দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী ক্রোধ। পরের প্রশ্নটি দেখো, কোনটি বিলাসীর উক্তি? এ ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। দেখে এই প্রশ্নটা কি আগে উত্তর করতে পারে, কোনটি বিলাসীর উক্তি? কোনটি বিলাসীর উক্তি, একটু ঝটপট জানাও ভাইয়া। 20টা শেয়ার করেছি, সুমায়া আহমেদ সুমা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যারা শেয়ার করবে তারা পিডিএফ পাবে, এবং আমি ক্লাসের শেষ 1 মিনিটে একটা নাম্বার দিব, 1 মিনিট না, কোনো এক সময় দিব। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, একলা যেতে ভয় করবে না তো? গেলে গেল, ও বলেছে গেল গেল, গ্রামটা রসাতলে গেল, আর একটা হচ্ছে কাগজ তো ইঁদুরেও আনতে পারে, কোনটা হবে বলো? আমি একলা যেতে ভয় করবে না তো, এটা কার উক্তি ছিল বলো তো? একলা যেতে ভয় করবে না, এটা কার উক্তি ছিল? এখানে আমাদের আছে মহসিন রহমান, সে ভালোই রেসপন্স করছে। ভাইয়া বোর্ড ক্লিয়ার না? বোর্ড তো ক্লিয়ার, দেখা যাচ্ছে তো। এটা মৃত্যুঞ্জয়ের, কাগজ তো ইঁদুরেও আনতে পারে, ওইটা হচ্ছে অন্যের উক্তি। এখানে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে একলা যেতে ভয় করবে না তো, এটা কি হবে বলতো? বিলাসীর উক্তি হবে। কি হবে? বিলাসীর। আচ্ছা, যে প্রশ্নগুলো এখন পর্যন্ত তোমরা দেখেছো বা দেখছো, উত্তর করেছো, এটা কি তোমাদের খুব সহজ মনে হচ্ছে? একটু জানাও তো। যাদের মূল বইটা খুব ভালোভাবে পড়া আছে তারাই কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিতে পারছে। তারপরে দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন? বলো, সঠিক উত্তর কি হবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিল? ডাকঘর, তাসের দেশ, শেষের কবি, আর একটা আছে বসন্ত আছে। আমরা জানি শেষের কবিতা, 4 অধ্যায়, চতুরঙ্গ, মালঞ্চ, এগুলো কিন্তু তোমাদের রবি ঠাকুরের যে উপন্যাস আছে সেটা। এই যে উত্তর করেছে অনেকে, হ্যাঁ সহজই। এরপর একটু কঠিন প্রশ্ন আসলে, সহজ কঠিন আমি মিশিয়ে রেখেছি। বলো কোনটা হবে এখানে? মোটামুটি কঠিন। এখানে কি হবে বলো তো? বসন্ত হবে। কি হবে? বসন্ত। তাহলে আমাকে একটু জানাও তো, শেষের কবিতা, শেষের কবিতা এটা কোন ধরনের সাহিত্যকর্ম বা এটা কার, সেটা একটু জানাও। শেষের কবিতা, যে এখন পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে, এবং জুনিয়র হিসেবে তুমি আমার ক্যাম্পাসে আসবে, এটাই আমি হচ্ছে চাই। এবং যারা ক্লাসটি দেখছো তারা হচ্ছে তোমাদের জন্য কি বলবো, শুধু ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো,
এবং সাজেশন আমি দিব ক্লাসের কোনো এক সময় কিন্তু সাজেশনটা দিব, সেই সাজেশন ফলো করেই কিন্তু তোমরা যে বাকি যে সময়টুকু আছে সেগুলো গুরুত্ব সহকারে পড়বা। বাংলা অংশে যে 20-20 করে মার্ক আছে, তুমি সর্বোচ্চ মার্ক পাবে, এতটুকু তুমি নিশ্চিত থাকো। পরের প্রশ্নটি দেখো, অন্তরে যাদের গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধে এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? বাইরের যে একটা গোলামি আছে সেটা বলতে কি বোঝানো হয়েছে একটু জানাও। দেখি কে আগে উত্তর দিতে পারে। এখানে আরো যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, যে আপন সত্যের শক্তিতে কি হতে হবে আমাদের বলতো? বলিয়ান হতে হবে। আপন সত্যের যে শক্তি আছে সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। এরপরে দাসত্ব গোলামি পরিহার করতে হবে। এগুলো কিন্তু অপশনে থাকতে পারে। কি কি? দাসত্ব ও গোলামি, দাসত্ব ও গোলামি পরিহার করতে হবে। এরপরে দেখো সত্যের চিরন্তন শক্তি, এটাও মনে রাখবে, সত্যের চিরন্তন শক্তি। তারপরে আমাদের দেখো অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক চেতনা কিন্তু ভালো না। অসাম্প্রদায়িক চেতনায় আমাদেরকে কি হতে হবে? উজ্জীবিত হতে হবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচু এগুলো কিন্তু থাকবে না। তাহলে সঠিক উত্তর কি হবে বলো তো? পরাধীনতা হবে। কি হবে? পরাধীনতা হবে। এরপরে দেখো আত্মাকে চিনলে কি? দেখো আত্মনির্ভরতা আসে। আর নিষ্ক্রিয়তা কি? পরাবলম্বন আছে। পরাবলম্বনই আমাদেরকে কি করে ফেলেছে? নিষ্ক্রিয় করে ফেলেছে। পরের প্রশ্নটি দেখো, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি মানে হচ্ছে তো ভুল, মিথ্যা, কপট, তা দূর করতে কি প্রয়োজন? আগুনের ঝান্ডা, স্পষ্ট কথা বলা, আত্মনির্ভরতা, নাকি আগুনের সম্মার্জনা? কি হবে? দেখি কে আগে উত্তর করতে পারে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ষোলোর সঠিক উত্তর কি হবে একটু জানাও। এখানে কি হবে বলতো? আগুনের সমর্জন হবে। কি হবে? আগুনের সমর্জন। এবং দেখো এই প্রশ্নটা এমন আসতে পারে, ভাইয়া আপনার হ্যান্ড রাইটিং অনেক সুন্দর, স্নিগ্ধা ইসলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে। আগুনের সমর্জন এটা কি হবে বলতো? ঘষে মেজে পরিষ্কার করা হবে। কি হবে? ঘষে মেজে পরিষ্কার করা, এই অর্থ। ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের সমর্জনা। তাহলে কি হবে? এখানে ডি হবে। পরের প্রশ্নটি দেখো, সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা আসে, পরিপক্কতা বানান কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তো আত্মা, অনুভব, চিন্তা, নাকি মনুষ্যত্ব? জানাও তো এটা কি হবে? সুখ দুঃখ বেদনা, বা এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন গদ্য থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে বলতো? আমার পথ প্রবন্ধ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। আত্মা, অনুভব, চিন্তা, নাকি মনুষ্যত্ব? এবং দেখো এখানে প্রশ্নটা উচ্চারণ থেকে, যেহেতু প্রশ্ন আসবে আত্মা, আজকেও কিন্তু একটা উচ্চারণ থেকে বপলা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে একটা প্রশ্ন এসেছে। তাহলে দেখো আত্মা যদি বলা হয় এর উচ্চারণটা কি হবে, তাহলে সেক্ষেত্রে দেখো ময়ের উচ্চারণ হবে না, এখানে আত, তারপরে কি হবে? তা হবে। এবং ম ফলা থাকলে সেখানে কি হয় বলতো? শুরুতে থাকলে কি হবে? এই যে সেখানে চন্দ্রবিন্দু কিন্তু হবে। তাহলে এখানে দেখো আত্মা, এর হচ্ছে উচ্চারণ এটা। আর এখানে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে পরিপক্কতা আসে তাই হচ্ছে কি? আত্মা হবে। কি হবে? আত্মা। এবং আত্মাকে চিনলে কি আসে? আত্মনির্ভরতা আসে। এটা একটু মনে রাখবে। বলতে না বলতেই দেখো চলে এসেছে, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত একটু জানাও। আমার পথ, অপরিচিতা, বিড়াল, নাকি আহ্বান? কি হবে সঠিক উত্তর?
সঠিক উত্তর হবে এখানে কি হবে, আমার পথ হবে, কি হবে, আমার পথ। পরের প্রশ্নটি দেখো, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, হইব না কেন? তাহলে দেখো এখানে আবুল, এটা কার উক্তি? এই অবিস্মরণীয় সাহিত্যিক উক্তিটি কার বলতো? আবুল ফজলের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবি ঠাকুরের নাকি কাজী নজরুল ইসলামের? সঠিক উত্তর কি হবে, কার উক্তি এটা? এবং আরেকটা প্রশ্ন দেখো, যদি বলা হয় বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কে ছিল? বুদ্ধির মুক্তি এই আন্দোলনের সাথে কার নামটা জড়িত? নাজিবা ইসলাম জানিয়েছে। তারপর হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারী জানিয়েছো 18 না 19 নম্বরে আছি আমরা, 19-এর খ বলেছো, ধন্যবাদ তোমাকে। আর বুদ্ধির মুক্তি আন্দোলন এটা কি হবে বলো তো? আবুল ফজলের। কার? আবুল ফজলের। পরের প্রশ্নটি দেখো, আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একটু আগেই আমরা যেটা বললাম সেটা উত্তর কি হবে বলো তো? আবুল ফজল, হ্যাঁ, সঠিক উত্তর এখানে কি হবে বলো তো? তোমার বুদ্ধির মুক্তি আন্দোলন। এরপরে দেখো উচ্চারণ থেকে একটা প্রশ্ন রেখেছি এখানে, মর্যাদা শব্দের সঠিক উচ্চারণ কোনটা হবে? উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবা, রেপ যদি থাকে, রেপ থাকলে সেখানে কি হবে বলো তো? র হবে। আর অন্তর্জয়ের ব্যবহার নেই, অন্তর্জয় থাকলে সেখানে কি হবে? বর্গীয় জ হবে। কি হবে? বর্গীয় জ। তাহলে এবার বলো মর্যাদা শব্দের সঠিক উচ্চারণ কোনটা হবে? যেখানে অন্তর্জ আছে সেখান থেকে আমরা সেটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে এর বিও বাদ, এরপরে দেখো ডি বাদ, আছে হচ্ছে এ, আর একটা আছে কি দেখো তো? সি আছে। এবার বলো কোনটা সঠিক উত্তর হবে? এর পাশাপাশি দেখো আরো প্রশ্ন যদি বলা হয় উজ্জ এর উচ্চারণ কি? এরপরে যদি বলা হয় বাহ্য এর উচ্চারণটা কি? মনে রাখবে উচ্চারণের ক্ষেত্রে যদি জ ফলা থাকে, হয় জ ফলা থাকে, তাহলে সেখানে আমরা কি নিব বলো তো? আগে বর্গীয় জ, তারপর হচ্ছে ঝ, আগে বর্গীয় জ, তারপরে কি হবে? ঝ হবে। এবার দেখো উজ্জ কি হবে? এখানে আমরা রস্য লিখবো। আমি আগেই বলেছি যে হয় জ ফলা যদি থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে আগে বর্গীয় জ হবে, তারপর কি হবে? ঝ হবে। তাহলে উজ ঝ। উচ্চারণের ক্ষেত্রে যেখানে থামবে এবং কোনো কার থাকবে না সেখানে আমরা এই হস চিহ্নটা দিব। এরপরে দেখো বাহ্য আছে, তাহলে এখানে কি হবে বলতো? বাজ, তারপরে কি হবে? ঝ, বাহ্য। আর এখানে সঠিক উত্তর কি হবে বলতো? মর্যাদা, সি। আরেকটা যদি প্রশ্ন বলা হয় যে ঐতিহ্য এর উচ্চারণটা কি হবে? ঐতিহ্য এর উচ্চারণ কি? আজকের ক্লাসে আমাদের প্রথম 25টা প্রশ্ন শেষ হওয়ার পর আমি সাহিত্য থেকে প্রশ্ন দিব, যে কোনটা কার সাহিত্যকর্ম, এখান থেকে, এবং চর্যাপদ থেকে, বৈষ্ণব পদাবলী থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই একটা প্রশ্ন একটু অন্য টাইপের থাকবে, সেটা দেখবা এই ধরনের প্রশ্ন থাকবে, এই সাহিত্যকর্মটি কার নয়। এখন এই ধরনের প্রশ্ন দুই একটা কঠিন থাকবে, 20টার মধ্যে যে তোমার 20টাই পারতে হবে এমন কোনো কথা নাই। তুমি 2-3টা প্রশ্ন যদি ছেড়ে দিয়েও আসো, যেই প্রশ্নটি কঠিন থাকবে সেটা সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্যই কঠিন থাকবে। দুই একটা প্রশ্ন তুমি ছেড়ে দিয়ে আসলে ও তুমি চান্স পাবে, সবগুলো দাগিয়ে কিন্তু তুমি নেগেটিভ মার্ক যেন না খাও, এটা একটু খেয়াল করবা। ঐতিহ্যের ক্ষেত্রে মনে রাখবা, ওই যদি থাকে উচ্চারণের ক্ষেত্রে আগে ও হবে, তারপরে কি হবে? রস্যই। তাহলে দেখো এখানে কি হবে? ওই, তারপরে তেজ, তারপরে কি হবে? ঝ হবে। ওই তেজ ঝ। ক্লিয়ার? যারা পরে এসেছো ক্লাসটি একটু নিজেদের টাইম লাইনে বা কোনো শিক্ষামূলক যে গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে ডান লিখে দাও আমাকে। পরের প্রশ্নটি দেখো, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, যে সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রশ্নটা এমন আসতে পারে যে মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে, ক্লাসের পিডিএফ কি দিবেন? না, হাসিফ আল হাসান, পিডিএফ দেওয়া হবে না। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, যে সময়ের, বা এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে এটা তোমার পঠিত কোন গল্প থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে কি, একটু জানাও তো।
কি হবে এটা? মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? কার উক্তি ছিল এটা? মাসি পিসির উক্তি। হ্যাঁ, 25টা প্রশ্নের পর হচ্ছে আমরা বিরতিতে যাব আর কি। এখানে সঠিক উত্তর কি হবে? দুর্ভিক্ষের সময়। কি হবে? দুর্ভিক্ষের সময়। বি হবে। কি হবে? বি হবে। পরের প্রশ্নটি দেখো, 23 নম্বর প্রশ্নটি, এটা কিন্তু গত বছরের প্রশ্ন, যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। মানুষের যখন পতন আসে তখন কি পদে পদে ভুল হতে থাকে? এই প্রশ্নটা কিন্তু আমি 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা আচ্ছা, এই যে 23 নম্বর প্রশ্ন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা কিন্তু গত বছরের প্রশ্ন। যেহেতু জুলাই অভ্যুত্থান, তার সাথে কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ আছে, এজন্য আমি এটা এবছরে রেখেছি। এবং দেখো, বাক্য প্রকরণ থেকে প্রশ্ন আসতে পারে, বলতো এটা কোন ধরনের বাক্য? যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, নাকি যৌগিক বাক্য? একটু জানাও তো। আজকেও কিন্তু তোমার ঢাবিস ইউনিটে এই জটিল থেকে একটা কিন্তু প্রশ্ন এসেছে, অর্থাৎ বাক্য প্রকরণ থেকে একটা প্রশ্ন এসেছে। এখানে আমি মুসলিম লীগ সরকার যে গুলি বিয়ে জানাচ্ছ অনেকে, যে পাকিস্তানি সেনাবাহিনী, মানুষের যখন পতন আসে 52 দিনগুলো থেকে এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটা উক্তিটি কার উদ্দেশ্য করা হয়েছিল? গুলি নিক্ষেপ কি করেছিল বলতো? কার নির্দেশে গুলি নিক্ষেপ করা হয়েছিল? পাকিস্তানি সেনাদের কোনো নির্দেশ ছিল সেখানে? তারা তো নিজেরাই করেছিল। এখানে কি হবে? এখানে মুসলিম লীগ সরকার হবে নাকি পাকিস্তানি সেনাবাহিনী? এই যে কয়ের উত্তর খ করে আসবা, বাইরে এসে বলবা যে একেবার 20টাই হয়েছে, রেজাল্টের সময় দেখা যাবে রেজাল্টই পাওয়া যাচ্ছে না। এখানে এটা জটিল বাক্য হবে, ঠিক আছে। এরপরে, মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটি লরির দিকে। উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে কি? শ্লেষ, কৌতুক, ক্ষোভ, নাকি অনিশ্চয়তা? শ্লেষ, কৌতুক, ক্ষোভ, নাকি অনিশ্চয়তা? কি হবে? হ্যাঁ, মুসলিম লীগ সরকার। মহসিন রহমান, তুমি কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো, একটু মানে কোন জেলা থেকে, একটু সেটা একটু জানিয়ে দাও, তোমার রেসপন্স ভালো। ঝটপট জানাও, ঝটপট। অনিশ্চয়তা, ধন্যবাদ। এই যে অনিদ্রিতা ব্যানার্জি, সে বলেছে কি? অনিশ্চয়তা, মানে যাদের পাচ্ছে, নির্দিষ্ট করে কাউকে কিন্তু না, বলেছে যাদের পছন্দ করছে তাদেরকেই ঠেলে দিচ্ছে একটি লরির দিকে। তাহলে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে অনিশ্চয়তা হবে। কি হবে? অনিশ্চয়তা। হ্যাঁ, তারপর দেখো, একটি জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খানসেনা খতম, তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মধ্যে জানা যায়? এবং দেখো, এই যে গুলি কি একটু জিরিয়ে নিবে না, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা ঢাবিতে এসেছে, ঢাবির খ ইউনিটে। উত্তর ছিল জিরিয়ে। প্রশ্নটি এখন মনে আসছে না, কিন্তু এটা একটু মনে রাখবে। এই যে একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খানসেনা খতম, তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মধ্যে জানা যায়? লেখক নুরুলহুদা, আসমা। আসমা হচ্ছে নুরুলহুদার কি ছিল? স্ত্রী ছিল। আর হচ্ছে দোকানদার। তাহলে এটা কোনটা হবে বলো তো? এই যে নাজিবা ইসলাম, ধন্যবাদ তোমাকে। মিট, সেও জানিয়েছো দোকানদার। আমরা 75 জন আছি, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, ভালো কিছু পাবে। এখানে সঠিক উত্তর কি হবে? দোকানদারের উক্তি ছিল। কার ছিল উক্তি? দোকানদার। এমন একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে উক্তি কিন্তু জিজ্ঞাসা করবে যে এটা কার উক্তি ছিল। পরের প্রশ্নটি দেখো, রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেইনকোট এটা হচ্ছে 1995 সালে প্রকাশিত হয়। কত সালে? 1995 সালে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল গ্রন্থে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
এবং বলো তো রেইনকোট গল্পের লেখক কে ছিল? হ্যাঁ, ধন্যবাদ। আরেফিন সূর্য বলেছে বাদলাই বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না, এই প্রশ্নটি এসেছিল। একটু জানাও যে এটা লেখক কে। এখানে সঠিক উত্তর কি হবে বলো তো? দেশপ্রেম হবে। আরো কিছু ছিল দেখো, এগুলো থাকতে পারে অপশনে। সাহস, তারপর হচ্ছে উষ্ণতা, সাহস উষ্ণতা হচ্ছে কি দেশপ্রেম। এখন প্রশ্ন হচ্ছে দেশপ্রেমের উচ্চারণ কি হবে? এর উচ্চারণটা একটু কমেন্টে জানাও। দেশপ্রেম ওইটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে? আখতারুজ্জামান ইলিয়াস, হ্যাঁ ঠিক আছে। এখন আখতারুজ্জামান ইলিয়াস থেকে কেমন প্রশ্ন আসতে পারে? তোমার কাছে জানতে চাইবে যে তার যে উপন্যাস আছে আখতারুজ্জামান ইলিয়াসের, সেই উপন্যাসগুলো একটু লেখো, বা নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। আমরা 82 জন যুক্ত হয়েছি। সাধারণত বিকালের দিকে ক্লাসে ওইভাবে থাকে না, সন্ধ্যার দিকে আমাদের ক্লাসটা যেহেতু দীর্ঘমেয়াদী শেষ পর্যন্ত থাকো, তোমার বাংলা প্রস্তুতিটা খুব ভালো হবে। দেখো এখানে দেশপ্রেমের উচ্চারণটা দেখো, এই যে যার সঙ্গে র ফলা থাকবে সে বর্ণটা হবে দ্বিত্ব। কার সঙ্গে আছে? পয়ের সঙ্গে। তাহলে পটা কি হবে বলো তো? দুইবার হবে। দেশপ্রেম হবে, কি হবে? দেশপ, তারপরে কি হবে? প্রেম, দেশপ্রেম। আর আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস বলো, একটা করে একটা উপন্যাস বলো। তার যে উপন্যাসগুলো আছে সেটা একটু কমেন্টে জানাও। আর যারা পরে এসেছো ক্লাসটি শেয়ার করে রাখো এবং ভুল যাক সমস্যা নেই, উত্তর করো। হ্যাঁ, চিলেকোঠা ভাইয়া আপনার প্যারাগন, ধন্যবাদ। চিলেকোঠা সেপাই খোয়াবনামা, ধন্যবাদ প্রেমা এবং মহাসিন রহমান। তোমাকে বলেছিলাম তুমি কোন জায়গা থেকে মানে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে আসবে, এটা একটু জানিও। তোমার রেসপন্স ভালো, আশা করি ভালো একটা পজিশন করো। চিলেকোঠা সেপাই খোয়াবনামা এগুলো কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যকর্ম। এরপরে দেখো আরেকটি প্রশ্ন এসেছে, পদ্মরাগ ও অবরোধবাসিনী রচনা করেন কে? পদ্মরাগ ও অবরোধ বাসিনী ঢাবিতে কিন্তু এসেছিল। নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্ম নয়? সেখানে ছিল অপশনে পদ্ম গোখরা ছিল। তাহলে দেখো এখানে আছে পদ্মরাগ, অবরোধ বাসিনী, আরেকটা আছে কি বলতো? সুলতানার স্বপ্ন। কি আছে? সুলতানার স্বপ্ন। আরেকটা আছে কি বলতো? মতিচুর আছে। কি আছে? মতিচুর। এইগুলো কার সাহিত্যকর্ম? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার জন্ম মৃত্যু 9 ডিসেম্বর ছিল। কোথায় কি ছিল? 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তারপরের প্রশ্নটি দেখো, 28 নম্বর প্রশ্নটি। ঠাই নেই, ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখানে সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? আজকে কিন্তু বিরতি দিব না। তাহলে এখানে দেখো সোনার ধান যদি বলা হয় সোনার তরী, সোনার তরী কিসের প্রতীক? আজকে কিন্তু ঢাবিস ইউনিটে এসেছে। সোনার তরী এটা হবে কি? মহাকাল, জগৎ সংসার। আমি একটু লিখে দিই, মনে রাখবে মহাকাল, এরপরে মনে রাখবে জগৎ সংসার, আর একটা মনে রাখবে প্রবহমান সময়। কি? প্রবহমান সময়। আর মাঝি কিসের প্রতীক? মাঝিও কিন্তু এই যে বিরতি এখানে না, মাঝি আজকে এসেছে যে মাঝি কিসের প্রতীক? সেটা কি হবে বলতো? নির্মোহ মহাকাল, নির্মোহ মহাকালের প্রতীক হবে। আর নির্মোহ মানে কি বলতো? আজকে কিন্তু এই যে আমি অলরেডি আমার আইডিতেও পোস্ট করেছি, এই যে হুবহু কিন্তু কমন এসেছে এটা। নির্মোহ মহাকাল মানে কি? কোনো দিকে তার আসক্তি নাই।
এরপরে দেখো যদি বলে ছোট ক্ষেত কিসের প্রতীক, ছোট ক্ষেত হচ্ছে পৃথিবী, যে পৃথিবীর যে দুনিয়া জীবনটা যে ছোট সেটা। আরেকটা দেখো যদি বলা হয় যে বাঁকা জল, বাঁকা জল কিসের প্রতীক, তাহলে কি হবে বলো তো, অনন্তকাল স্রোত, অনন্তকাল স্রোত বা প্রতিকূল অবস্থা, প্রতিকূল অবস্থা, এগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। এরপরে দেখো যদি বলা হয় সোনার ধান কিসের প্রতীক, সোনার ধান কিসের প্রতীক এটা তোমরা জানাবে। বলো কি হবে এটা। কবির সৃষ্টি সম্ভার, কবির শ্রেষ্ঠ যে কর্ম আছে বা সৃষ্টি সম্ভার, এটা উত্তর করবা। পরের প্রশ্নটি দেখো, আর এখানে 28-এর ক উত্তর কি হবে বলো তো, এখানে সোনার ধান বলতে এখানে সৃষ্টি সম্ভারকে বুঝিয়েছে। পরের প্রশ্নটি, অর্থাৎ এই হচ্ছে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাজেশনটা তোমাকে পড়তেই হবে অত্যন্ত গুরুত্ব সহকারে, সেটা এখন দেখবে। হচ্ছে না, এরপরে দিবে না সেলাই, ঠিক আছে। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসি ওই ইউনিট, এখানে ইউনিট বলা হয়েছে, অর্থাৎ আমি এখানে বলবো সকল ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ, সকল ইউনিট, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা নার্সিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমি ক্লাসটি এভাবে সাজিয়েছি কারণ আমি যাতে একটা ক্লাসের মধ্যে সবগুলো ফুটিয়ে তুলতে পারি। আমারও ফাইনাল পরীক্ষা চলছে, এই জন্য আমি একটা ক্লাসের মধ্যে আজকে মানে তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ অংশগুলো আমি শেষ করব। বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত পদ্যাংশ ও গদ্যাংশ অর্থাৎ কবিতা পড়তে হবে। এখন এখান থেকে কেমন পড়তে হবে সেটা একটু দেখো, যে একটা লাইন উঠিয়ে দিতে পারে যে এটা কোন গদ্যের অংশ, বা কবিতার যে লাইনগুলো আছে মনে রাখবে, কবিতার লাইন ভুল দিয়া থাকবে, ভুল থাকবে সেটা শুদ্ধ করে লিখতে হবে, শুদ্ধ করতে হবে, মানে লিখতে হবে না, শুদ্ধ করতে হবে, তার মানে তোমাদের লিখিতে তো আসে না, কোনটা শুদ্ধ আছে সেটা দেখতে হবে আর কি। এরপরে দেখো প্রথম পত্র অর্থাৎ গদ্যাংশ পদ্যাংশ সহপাঠ নাটক থেকে কয়টা প্রশ্ন আসতে পারে, তোমার গদ্য থেকে 3টা বা 4টা, এবং কবিতা থেকে এইরূপ আসবে, এবং নাটক উপন্যাস থেকে 2 বা 3টি আসবে। সেটা কেমন আসবে দেখো, চরিত্র থেকে, চরিত্র থেকে, বা নাটক থেকে আসতে পারে উক্তি থেকে, যে কোনটি কার উক্তি, এই ধরনের প্রশ্ন আসবে। চরিত্র এবং কি উক্তি, এবং এই সাজেশনটা 100% আমি দিয়ে রাখছি, মানে 100%, এই সাজেশনটা ফলো করলে তুমি 100% কমন পাবে। স্নিগ্ধা ইসলাম বলেছে যে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে, প্রশ্ন করেছ। ওই যে বললাম 2-1টা প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে, সেই 2-1টা প্রশ্নের জন্য তোমার চান্স মিস হবে না, কারণ যেই প্রশ্ন কঠিন সেটা হচ্ছে সকলের জন্য কঠিন হবে, ওই প্রশ্ন তুমি সেরে আসলেও তোমার সমস্যা হবে না। পরে দেখো যোগ বিভাগ থেকে প্রশ্ন আসবে, সে যোগ বিভাগ আমি কিন্তু আজকে তোমাদেরকে লিখে করাবো, মানে হচ্ছে সে বিস্তারিত যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে দিব। সাহিত্য বিশেষ করে কবি সাহিত্যিকদের লেখা, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, বা নিচের কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এরপরে গুরুত্বপূর্ণ পত্রিকার নাম, এগুলো তোমাকে দেখতে হবে, পত্রিকার নাম একটা থাকতে পারে, পত্রিকার নাম, গুরুত্বপূর্ণ পত্রিকার নাম আমি দিয়ে দিব আজকে। তাহলে এখানে দেখো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোমার বি এবং সি ইউনিট এবং ইউনিটের ক্ষেত্রেও এই যে প্রথম পত্র থেকে তোমার গদ্য পদ্য থেকে তোমার 7 থেকে 8টা প্রশ্ন থাকতে পারে, নাটক উপন্যাস থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকতে পারে। তাহলে 20টা প্রশ্নের মধ্যে যদি এখানেই তুমি 8 বা 10টা প্রশ্ন
পেরে যাও তাহলে আর কি লাগে। যেখানে তোমার দেখো তুমি যদি 0.20 কম পাও তাহলে তোমার সিরিয়াল কোথায় চলে যাবে জানো, 1-2 হাজার চলে যাবে, দূরে চলে যাবে। কারণ তুমি এখানে দেখো সিট মাত্র হচ্ছে 1814টা, কিন্তু আবেদন করেছে 2,64,000। জাস্ট একটু কল্পনা করো, সেখানে 1 মার্ক তো সোনার হরিণ। 1 মার্ক যে কতটা গুরুত্বপূর্ণ হারে হারে টের পাই যারা হচ্ছে ভুল করে আসে। এজন্য খুবই গুরুত্ব সহকারে প্রশ্নটা পড়তে হবে, এবং শেষ সময়ে যে সাজেশনটা আমি বলছি যেই রূপে, সেগুলো একটু দেখো। পরের অংশটুকু দেখো, ব্যাকরণ অংশ থেকে আমরা কোনগুলো পড়ব। ধ্বনি ও বর্ণ প্রকরণ, এটা হচ্ছে আমি 95% দিচ্ছি, এটা এখান থেকে আসতে পারে ধ্বনি ও বর্ণ প্রকরণ। এরপরে বর্ণের উচ্চারণ থেকে কিন্তু একটা আসবে, বর্ণের উচ্চারণ। সন্ধি থেকে গত বছরও ছিল, এবছরও আসতে পারে। সেটা সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে, যেমন বিসর্গ সন্ধি থেকে বেশি প্রশ্ন এসেছে, বিসর্গ সন্ধি। আমি উদাহরণের সাহায্যে আজকে দেখাবো। বাক্যের অংশ শ্রেণী বিভাগ, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য বা যৌগিক বাক্য, এবার অস্তিবাচক বা নেতিবাচক, এই ধরনের প্রশ্ন আসবে। এরপর দেখো প্রত্যয় থেকে, গত বছর একটা প্রত্যয় থেকে প্রশ্ন এসেছে, এবারও আসবে। উপসর্গ অনুসর্গ থেকে তোমার প্রশ্ন আসতে পারে কোন অর্থ বুঝিয়েছে, অর্থ কোন অর্থ প্রদান করেছে। যেমন আমরা যদি এখানে লিখি, আজকেও কিন্তু একটা প্রশ্ন এসেছে, এবং এর আগে এসেছিল যে মান, মান হচ্ছে একটা শব্দ, এর আগে যদি আমরা অপযুক্ত করি তাহলে দেখো এটা কি হবে বলো তো, বিপরীত অর্থ প্রদান করবে। কি অর্থ প্রদান করবে? বিপরীত অর্থ প্রদান করবে। কারক বিভক্তি, এটা ইউনিটের জন্য কিন্তু একটু গুরুত্বপূর্ণ। কারক বিভক্তি, বানান ও বাক্য শুদ্ধিকরণ। এই বানান ও বাক্য শুদ্ধিকরণ, গত বছর তোমাদের একটা বানান এসেছিল, নিচের কোন বানানটি শুদ্ধ, সেক্ষেত্রে এসেছিল পল্লী সমাজ, সঠিক ছিল। এই ক্ষেত্রে তোমার দেখো তোমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করলো, ঠিক আছে, কিন্তু ফুল সিলেবাসে যে তোমার কবিতাগুলো আছে, গল্পগুলো আছে, সেখান থেকে কিন্তু একটা বানান উঠে এখানে দিতে পারে। বা বাক্য শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণটা কেমন আসতে পারে সেটা দেখো, কবিতা থেকে, কবিতা থেকে লাইন দিবে, ভুল লাইন দিতে পারে। যেমন সোনারতরী থেকে একটা লাইন দিতে পারে, 18 বছর বয়স থেকে একটা দিতে পারে, প্রতিদান থেকে একটা দিতে পারে। এই ধরনের লাইন দিয়ে তোমাকে বলবে এখানে কোনটা সঠিক আছে সেটা একটু দেখো। ধ্বনি পরিবর্তন থেকে দেখো, আমরা উদাহরণ দেখব। অভিধান বর্ণনা ক্রম অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই 18-19 সেশনে প্রশ্ন এসেছিল, এবার মাঝে অনেক বছর আসেনি। তো ঢাবি দেখছি হচ্ছে বিগত 4টা বছরের মধ্যে 3টা বছরের অভিধান বর্ণনাক্রম থেকে প্রশ্ন করেছে। সেক্ষেত্রে এটা একটু আমরা সাজেশনে রেখেছি। সমাজ থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবেই, সমাজ থেকে। সেটা তৎপুরুষ সমাস থাকতে পারে, কর্মধারায় বা দ্বন্দ্ব সমাস এই টাইপের থাকতে পারে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, গত বছরে এখান থেকে 2টা করে প্রশ্ন ছিল, যে পদ প্রকরণ, কোনটা বিশেষ্য, তারপর হচ্ছে কোনটা বিশেষণ, কোনটা ক্রিয়া বিশেষণ, তারপরে কোনটা অব্যয় বা জাতিবাচক বিশেষ্য কোনগুলো, এই টাইপের প্রশ্ন থাকবে, এবারও থাকবে। এবং শব্দের শ্রেণী বিভাগ, গত বছরও ছিল, কোনটা দেশি শব্দ, তারপর হচ্ছে তৎসম, তারপর হতে পারে তদ্ভব, বা হচ্ছে এই টাইপগুলো থেকে, বা হচ্ছে এর থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যৌগিক, যৌগিক শব্দ কোনগুলো, যৌগিক, তারপর হচ্ছে রূঢ় শব্দ, তারপর আরেকটা আছে দেখো যোগ রূঢ় শব্দ, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি উদাহরণের সাহায্যে আজকে এগুলো দেখাবো। যোগ রূঢ়, যেমন আজকে ঢাবিতে একটা প্রশ্ন এসেছে দেখো, সেটা যে মিছিল, মিছিল কোন ভাষার শব্দ একটু জানাও তো। মিছিল কোন ভাষার শব্দ বা কোন ভাষা থেকে এসেছে? মিছিল, একটু ঝটপট জানাও। আচ্ছা, বিরতির কথা বলছো অনেকে। বিরতি আমাদের যেহেতু পেজে ক্লাস হচ্ছে, ওইভাবে বিরতি দেওয়ার কোনো নিয়ম নাই এখানে। আমাদের সামিয়া চৌধুরী জানিয়েছো ফার্সি, বাকিটা জানাও যে মিছিল এটা হচ্ছে কোন শব্দ, কোন ভাষা থেকে এসেছে, এটা একটু জানাও। ফার্সি, ধন্যবাদ। পরের প্রশ্ন দেখো, মানে পরের অংশটুকু, মুখস্থ পাঠ থেকে আমরা কোনগুলো পড়ব? এক কথায় প্রকাশ থেকে, এক কথায় প্রকাশটা পড়তে হবে। এরপর শব্দার্থ থেকে দেখো, শব্দার্থ থেকে কেমন প্রশ্ন আসতে পারে, গত বছরে এখান থেকে এসেছে, আমি পোস্ট করে দিব। সেটা দেখো, যদি বলা হয় আপন, আমি এটা দিয়ে উদাহরণ দিই। আপন শব্দের অর্থ যদি বলা হয় নিজ বলা হয়, তাহলে আপন যখন মধ্যাহ্ন ন থাকবে তখন তার অর্থ কি, এই টাইপের প্রশ্ন থাকতে পারে, শব্দার্থ।
বা শব্দের উৎপত্তি থেকে প্রশ্ন থাকতে পারে, যেমন কুড়ি, কুড়ি এই শব্দের যে ফুলের কুড়ি বলা হয় সেটা, এই কুড়ি শব্দের হচ্ছে উৎপত্তি কোন জায়গা থেকে। তারপর যদি বলা হয় সপা, 18 বছর বয়স কবিতায় কিন্তু আছে, এই শব্দগুলোর উৎপত্তি কোন জায়গা থেকে, যদিও প্রশ্ন আজকে এটা রেখেছি, আমি আলোচনা করব। পারিভাষিক শব্দ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে, বাগধারা থেকে থাকবে, আর সমার্থক শব্দ, এটা একটু মনে রাখবে। এই যে এইগুলো মুখস্থ পাঠ থেকে কিন্তু একটু মোটা অঙ্কের প্রশ্ন কিন্তু থেকে থাকে প্রতি বছরই। না না বিরতি দিইনি। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, আমাদের পরবর্তী ফাইলটা একটু ওপেন হোক। আচ্ছা, এবার দেখো আমাদের প্রথমে আমরা 25টা প্রশ্ন আলোচনা করেছি, এবং এরপর হচ্ছে আমরা যে সাজেশনটা আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং মাঝে আমি তোমাদের সাহিত্য অংশ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি লিখে দিব। পরের প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে, শূন্য নদীর তীরে রহিনু পুরে রহিনু পারি। এর পরের লাইনটি কি? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতেই পারে, কি হবে বলো? ঝটপট জানিয়ে দাও, এটা কি হবে? পরের লাইনটা কি হবে? গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, এটা হবে নাকি হচ্ছে আমারই সোনার ধানে গিয়েছে ভরে, এটা কোনটা হবে? যা ছিল নিয়ে গেল সোনার তরী, যা ছিল নিয়ে গেল সোনার তরী। দেখো মূল বইটা সামনে রাখো, এখনো বলছি মূল বইটা সামনে রাখো। এই যে গত বছরও কিন্তু অনেক প্রশ্ন এইভাবে এসেছে। ধন্যবাদ ডি। এরপরে দেখো সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান আমি একটু আগে কিন্তু লিখে দিয়েছি, আমি একটু দ্রুত মানে যাব আর কি। সেক্ষেত্রে দেখো মহাকাল হবে না এখানে, যদি বলা হতো মাঝি আর সোনার তরী কিসের প্রতীক, সেক্ষেত্রে এখানে মহাকাল হতো। আর সৃষ্টিকর্ম, এটা হচ্ছে সোনার ধান যদি বলা হতো সেটা তো সৃষ্টিকর্ম হবে, হ্যাঁ উত্তর হবে এখানে সৃষ্টিকর্ম। আর কালস্রোত কখন হবে? যখন বাঁকা জল, যদি বলে বাঁকা জল কিসের প্রতীক, তখন কি হবে বলতো? অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। কি হবে? অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা হবে। এর পাশাপাশি আমি আরো সাহিত্য থেকে এর মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দিব। যদি বলা হয় চর্যাপদ কোন ছন্দে রচিত, একটু জানাও তো। চর্যাপদ কোন ছন্দে রচিত, একটু ঝটপট জানাও। চর্যাপদ কোন ছন্দে রচিত? এই যে জাবিতে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন এই টাইপের থাকবে এই সাহিত্য অংশ থেকে, সেগুলো আমি প্রতিটা প্রশ্নের মাঝে মাঝে আলোচনা করব। চর্যাপদ কোন ছন্দে রচিত? তারপর যদি বলা হয় মধ্যযুগে, যদি বলা হয় মধ্যযুগে বাংলা সাহিত্যের রূপ কি ছিল? মধ্যযুগে বাংলা সাহিত্যের রূপ কি ছিল? রূপ সেটা গদ্য ছিল নাকি পদ্য ছিল?
হ্যাঁ, মাত্রাবৃত্ত ছন্দ, ধন্যবাদ তোমাদেরকে যারা জানিয়েছো মাত্রাবৃত্ত ছন্দ। এরপরে দেখো এই যে এইটা চর্যাপদের রচয়িতা সেটা কি হবে বলো তো? হরপ্রসাদ শাস্ত্রী হবে। এটা হবে মাত্রাবৃত্ত ছন্দ। এরপরে মনে রাখবে হরপ্রসাদ শাস্ত্রী। এবং এই চর্যাপদের ভাষাকে বলা হয় বলতো সান্ধ্য ভাষা বলা হয়। কি বলা হয় বলতো? সান্ধ্য ভাষা। এটা মনে রাখবে, সান্ধ্য ভাষা। এবং পদ কর্তা, এগুলো একটু দেখবা, পদ কর্তা সর্বোচ্চ পদ রচয়িতাকে এই ধরনের একটু দেখবা। আর ধন্যবাদ নাজিবা ইসলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মধ্যযুগের বাংলা সাহিত্যের রূপ ছিল কি? পদ্য ছিল। কি ছিল? পদ্য ছিল। এখানে সঠিক উত্তর কি হবে বলতো? পদ্য হবে। এবার দেখো এই প্রশ্নটা এমন আসতে পারে, পদ্য এটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ দেখো প্রশ্নটা কেমন আসতে পারে, এর উচ্চারণ কি হবে একটু জানাও। আলো আধারি বা সান্ধ্য ভাষা, জুয়েল জানিয়েছো। হ্যাঁ, আলো আধারি বা সান্ধ্য ভাষা। পদ্মের উচ্চারণটা কি হবে? যার সঙ্গে জফলাটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে দেখো দয়ের সঙ্গে আছে, তাহলে দটা কয়বার উচ্চারণ হবে? দুইবার। পদ্য হবে, পদ্ম না পদ্য হবে, পদ্ম। হ্যাঁ, মিট হোসাইন হয়েছে তোমার। আমার আইডি থেকেও আমি হচ্ছে 2টা রিয়াক্ট দিয়ে দিচ্ছি ক্লাসে, জিলানি হাসান জয় থেকে। তোমরা যারা জাবিতে পরীক্ষা দিতে আসবে অবশ্যই যোগাযোগ করবে। আমরা এটা প্রত্যাশা করি যে যারা ক্লাসটি করছো এবং ভালো রেজাল্ট করবে এমনটাই আশা ব্যক্ত করছি। এবং আমার আইডি থেকে রিয়াক্ট দিয়েছি আমি, জিলানি হাসান জয় থেকে। শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু তুমি পাবে। পরের প্রশ্নটি দেখো, বিদ্রোহী কবিতায় কবির বিদ্রোহ সত্তার উৎস কি? খুবই গুরুত্বপূর্ণ। কবির যে বিদ্রোহী সত্তা তার উৎস কি? আমি প্রতিটা প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সাহিত্য অংশটুকু একসাথে হয়ে যায়। এটা একটু উত্তর করার আমি কিছু ব্যাখ্যা লিখে দিই। যদি বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল, মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি ছিল একটু জানাও কমেন্টে। এরপরে যদি বলা হয় মনসামঙ্গল, মনসামঙ্গল এর রচয়িতা কে ছিল? তারপরে যদি বলা হয় মর্শিয়া কোন ধরনের শব্দ এবং এর অর্থ কি? তারপরে যদি বলা হয় ব্রজবলি, আমি সবগুলোর উত্তর দিয়ে দিব, তোমরা একটু আমাকে যতটুকু জানো একটু আমাকে একটু কমেন্টে জানাও। আমি কার জায়গায় কেন আচ্ছা যাই হোক, বলো কি হবে এখানে। প্রথমে সঠিক উত্তর দেখো, বিদ্রোহী কবিতায় কবির বিদ্রোহ সত্তার উৎস কি কি? ইতিহাস, ঐতিহ্য এবং পুরাণ। ইতিহাস, ঐতিহ্য, পুরাণ সবগুলো হবে। তার পাশে দেখো এই যে প্রশ্নগুলো দিছে এই প্রশ্নগুলো কিন্তু জাবিতে থাকে। এই জন্য তোমরা বলো যে জাবির প্রশ্ন এত কঠিন কেন। যারা প্রশ্ন ব্যাংক সলভ করছো তারা কিন্তু ইতিমধ্যে জানতে পারছো যে কেমন প্রশ্নগুলো এসে থাকে। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি হবে বলো তো? মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কি হবে? আমি উত্তর করছি, সাথে সাথে তোমরা কমেন্টে লেখো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী। এরপরে দেখো মনসামঙ্গল, আমি বলেছি মনসামঙ্গল এটা হচ্ছে রচয়িতা কে ছিল? মনসামঙ্গল এর রচয়িতা বা এই মঙ্গল কাব্যের হচ্ছে আদি কবি কে ছিল বলতো? আদি কবি ছিল হচ্ছে কানাহরি দত্ত। কানাহরি দত্ত আদি কবি ছিল। কানাহরি দত্ত কি ছিল বলতো? আদি কবি। এগুলো একটু মনে রাখবা, জাবিতে এই ধরনের প্রশ্ন আসে। আর মঙ্গল কাব্যে যে শ্রেষ্ঠ কবি ছিল সে হচ্ছে বিজয়গুপ্ত। শ্রেষ্ঠ কবি কে ছিল বলতো? মনে রাখবে শ্রেষ্ঠ কবি ছিল বিজয়গুপ্ত ছিল। কে ছিল? বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত।
আর মর্শিয়া বলেছি এটা কোন ভাষা থেকে এসেছে এবং এর অর্থ কি? মর্শিয়া এটা হচ্ছে আরবি শব্দ, একটু কমেন্টে লেখো, আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। কি হবে? শোক প্রকাশ করা। মর্শিয়া এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। যাতে এই প্রশ্নগুলো তোমরা সবার আগে পারো, যদি এগুলো এসে থাকে তাহলে তোমরা সবার আগে উত্তর করবা। আরেকটা বলেছি দেখো, ব্রজবলি। ব্রজবলি এটা হচ্ছে তোমার প্রশ্নটা এমন আসতে পারে, এটা কোন ধরনের কোন কোন ভাষার সংমিশ্রণে গঠিত? মনে রাখবে এটা হচ্ছে মৈথিলি। মৈথিলি আর বাংলা ভাষার মিশ্রণ। মৈথিলি আর কি বলতো? বাংলা ভাষার মিশ্রণ। তাহলে দেখো এই প্রশ্নের পাশাপাশি আরও যেগুলো জানতে পারলে তুমি, সেটা হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল ছিল বৈষ্ণব পদাবলী, আর মনসামঙ্গল এটার আদি কবি ছিল হচ্ছে কানাহারি দত্ত, আর শ্রেষ্ঠ কবি ছিল বিজয় গুপ্ত। এরপর ব্রজবলি এটা মৈথিলীয় বাংলা ভাষার সংমিশ্রণ, মর্শিয়া আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। বলো এই প্রশ্নগুলো তোমরা কি তোমাদের আগে জানা ছিল? একটু জানাও তো। এই যে এই 4টা প্রশ্ন আমি বললাম, এটা কি আগে জানা ছিল কিনা? আমার আইডি আমি দিয়েছি, সেখানে তো সবগুলো পেয়ে যাবে। আর হচ্ছে ক্লাসটি করো শেষ পর্যন্ত, আমি সবগুলো লিখে দিব যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। 20টার মধ্যে যাতে সর্বোচ্চ তোমরা কমন পাও আর কি, বা এটা এসএসও দিয়ে রাখতে পারো। হ্যাঁ, পরের প্রশ্নটি দেখো, কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না? জানাও। কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না? ঝটপট জানাও। এর পাশাপাশি দেখো আরো যেগুলো লাগবে আমি প্রতিটা প্রশ্নের পাশাপাশি লিখে দিচ্ছি। যদি বলা হয় চম্পু কাব্য কি, অনেকে নামই শোনেনি কখনো। চম্পু কাব্য কি, অনেকেই নামও শোনেনি যে এটা কি, এই বিষয়টা কি, কোন জায়গা থেকে আসছে, কই পাবো, এসব ধরনের। সামিয়া চৌধুরী বলেছে, এই তো আমি ক্লাসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আয়েশা, আগে আগে অনেক পড়িয়েছি। মনুষ্যমঙ্গল জানা ছিল, 3টা জানা ছিল না। আচ্ছা, জানতে পেরেছো এটা, এটা তো অনেক কিছু। চম্পু কাব্য এটা এর বৈশিষ্ট্য কি সেটা একটু আসতে পারে। আর এরপরে দেখো, সবার উপরে মানুষ সত্য। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা কার উক্তি ছিল? এটা একটু জানাবে। তারপরে যদি বলে পদ্মাবতী, পদ্মাবতী এ কাব্যের রচয়িতাকে। বাংলা সনের প্রবর্তককে? বাংলা সনের প্রবর্তক জানাও, এই 4টা জানাও। আর এখানে সঠিক উত্তর দেখো ভাইয়া, ইউনিটে এমন করছেন আসবে, সাধারণত ইউনিটে এমন আসে না। তারপরে তোমার পড়ে যাও, জেনে যাও। সঠিক উত্তর কি হবে বলো তো? কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবি বিদ্রোহী সত্তা, সেটা হবে কি উৎপীড়িত, উৎপীড়িত জনতার ক্রন্দন রোল। এটা হবে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল, এটা সঠিক উত্তর। এর পাশাপাশি বলেছে চম্পু কাব্য, এটার বৈশিষ্ট্য কি সেটা একটু জানাও। যদিও এর আগে চম্পু কাব্য থেকে জাবিতে এসেছে। চম্পু কাব্য বিষয়টা দেখো, গদ্য ও পদ্যের মিশ্রণ। মনে রাখবে, গদ্য ও পদ্যের হচ্ছে মিশ্রণ, এটা হচ্ছে চম্পু কাব্য। সবার উপরে মানুষ তো তার উপরে না, এটা কি হবে? চণ্ডীদাস হবে। কি হবে? চণ্ডীদাস। আর পদ্মাবতী এটা কি হবে বলতো? আলাওল। কার উক্তি এটা? আলাওল। আর বাংলা সনে প্রবর্তক এটা কি হবে বলতো? সম্রাট। বোর্ড তো পুরো, হ্যাঁ বোর্ড তো দেখা যাচ্ছে এখানে। তোমাদের সবার কি সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, উত্তর করেছে নাজিবা, সম্রাট আকবর। পরের প্রশ্নটি দেখো, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত, বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? অরফিয়াস,
তারপরে এখানে দেখো হচ্ছে নটরাজ, ইসরাফিল নাকি চেঙ্গিস, কোনটা হবে? একটু ঝটপট জানাও কোনটা হবে। এর পাশাপাশি আরও যেগুলো লাগবে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের সাথে। যদি বলা হয় যোগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? যোগ সন্ধিক্ষণের কবি, যোগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? এরপর যদি বলা হয় প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস কার? প্রথম সার্থক উপন্যাস এটা কার? তারপরে যদি বলা হয় মহাশ্মশান, এটা গুরুত্বপূর্ণ, মহাশ্মশান এটা কার? ঝরা পালক। তারপর যদি বলা হয় ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপি এই চারটা কার? ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, এরপর বনলতা সেন, আর একটা হচ্ছে রূপসী বাংলা, এগুলো কার সেটা একটু জানাও। তাহলে এখানে দেখো যোগ সন্ধিক্ষণের কবি, যোগ সন্ধিক্ষণের কবি সেটা কি হবে বলো তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে। কি হবে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে, এটা মনে রাখবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর প্রথম সার্থক উপন্যাস সেটা কি হবে? দুর্গেশ নন্দিনী। কি হবে? দুর্গেশ নন্দিনী হবে, দুর্গেশ নন্দিনী। এবং সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। মহাশ্মশান কি হবে? কায়কোবাদ। মহাশ্মশান কার বলো তো? কায়কোবাদের। আর হচ্ছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, তারপর রূপসী বাংলা, এটা কি হবে? জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। দাস বানানে কিন্তু তালবস্যা হবে, এটা মনে রাখবে। ক্লিয়ার? ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, তারপরে আছে এখানে দেখো ঝরা পালক, এগুলো সব কি হবে? জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম। পরের প্রশ্ন দেখো, কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না বলে কামনা করেন? এটা বিদ্রোহী থেকে আমি 3 থেকে 4টা প্রশ্ন রেখেছি, সেগুলো একটু আলোচনা করা হচ্ছে এখন। এরপর ধারাবাহিকভাবে সবগুলো থেকে আমরা 4টা প্রশ্ন করে প্রশ্ন আলোচনা করব। আর এর পাশাপাশি সাহিত্য থেকে এটা চলমান থাকবে। এরপরে যদি বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কোন ধরনের সাহিত্যকর্ম? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা একটু জানাও। 71-এর দিনগুলি, একাত্তরের দিনগুলি এটা কোন ধরনের সাহিত্যকর্ম বা সাহিত্য? তারপরে যদি বলে এটা কার সেটা একটু জানাবে। মধ্যযুগের প্রথম নিদর্শন কি? মধ্যযুগের প্রথম নিদর্শন, মধ্যযুগের প্রথম নিদর্শন কি? বাংলা গদ্যের পথিকৃত কে? বাংলা গদ্যের পথিকৃত কে, মানে পথ প্রদর্শক কে? এই 4টা প্রশ্ন একটু জানাও। পায়ের আওয়াজ পাওয়া যায়, প্রথম প্রশ্নটি হচ্ছে কি? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে সেক্ষেত্রে এগুলো কিন্তু আগের থেকে দিবে। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় এটা কোন ধরনের? জাহানারা ইমাম না, এটা কার? এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের, এবং এটা হচ্ছে নাটক। এটা কি বলতো? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে নাটক এবং সৈয়দ শামসুল হক। 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি এটা কার হবে? এটা হচ্ছে স্মৃতিকথা এবং জাহানারা ইমাম, মনে রাখবে, এটা স্মৃতিকথা এবং জাহানারা ইমাম,
স্মৃতি কথা। আর কার এটা, কার লেখা? জাহানারা ইমাম। আরেকটা যদি বলা হয় রাইফেল রুটি আওরাত, রাইফেল রুটি আওরাত, এটা কার? আর মধ্যযুগের প্রথম নিদর্শন, মধ্যযুগ বলেছে, যদি যেহেতু মধ্যযুগ বলেছে সেক্ষেত্রে এটা কি হবে বলতো? শ্রীকৃষ্ণ কীর্তন হবে। এর রচয়িতা হচ্ছে চণ্ডীদাস, আর অনন্ত, চণ্ডীদাস না, এটা হবে অনন্ত বড়ু হবে। কি হবে? অনন্ত বড়ু। আর এটা কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তন হবে। কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তন। আর বাংলা গদ্যের পথিকৃত বলা হয় উইলিয়াম ক্যারিকে। কাকে বলা হয়? উইলিয়াম ক্যারি। এখন এই পথিকৃত শব্দের অর্থ কি? পথ প্রদর্শক হবে। কি হবে? পথ প্রদর্শক। কি হবে এখানে? পথ প্রদর্শক হবে। আর এখানে সঠিক উত্তর হবে কি? অবমানিত। এখানে আছে দেখো কার ক্রন্দন রোল, সেক্ষেত্রে হবে উৎপীড়িতের, উৎপীড়িতের ক্রন্দন রোল। আর আকাশে বাতাসে ধনিবে না। অর্পিয়াসের বাঁশি উপমাটি, উপমা মানে তুলনা বা উদাহরণ, উপমাটি কার কবিতায় ব্যবহার করা হয়েছে? তাহলে দেখো একটা এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ নাকি সুকান্ত ভট্টাচার্য, তাদের সম্পর্কে আমাদের কিছু পড়তে হবে। যেমন কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার যে উপন্যাসগুলো আছে সেটা একটু দেখবা, উপন্যাস কোনগুলো একটু জানাবে। এরপর শামসুর রহমান, রহমান কিন্তু এটা। এরপর সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তার যেই যদি বলা হয় আকাল, ফ্যাসিবিরোধী লেখক শিল্পীর সঙ্গে একটা পত্রিকার সাথে তিনি জড়িত ছিল, সে আকাল এটা কার নামের সাথে জড়িত আছে? এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো একটু জানাও তো, কোনগুলো কাজী নজরুল ইসলামের উপন্যাস? যদিও আমি লিখে দিব, তারপরে তোমরা একটু জানাও। বাঁধনহারা, কুহেলিকা, আরেকটা কি বলো? এই যে মনে রাখতে বলেছিলাম বাকুম দিয়ে, কি দিয়ে? বাকুম। যেমন ব থেকে কি হবে বলো তো? বাঁধনহারা, বাঁধন হারা হবে। আর কু থেকে হবে কি? কুহেলিকা। কি হবে? কুহেলিকা। আর ম থেকে হবে মৃত্যু ক্ষুধা। কি হবে? মৃত্যু ক্ষুধা। তাহলে দেখো এমন প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? তাহলে এই তিনটা দিবে, আর একটা তোমার অন্য জায়গা থেকে দিবে। তাহলে তোমার যদি জানা থাকে তাহলে তুমি উত্তর করতে পারবা। আর এখানে কি হবে দেখো, সঠিক উত্তর এখানে হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কিন্তু এই বিদ্রোহী কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। পরের প্রশ্নটি দেখো, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এখানে ক্লান্ত ও হচ্ছে ক্লান্ত ও হচ্ছে শান্ত শব্দদ্বয়ের প্রয়োগকে কি বলা হয়? উপমা, রূপক, যমক নাকি অন্তমিল? এই টপিকটা থেকে কিন্তু ইংরেজির সাথে মিল আছে। তোমরা যে হচ্ছে লিটারেচার তোমাদের আসবে, যেমন সিমিলি আছে, তারপরে আছে দেখো মেটাফর আছে। কি আছে? মেটাফর। তারপরে আছে দেখো পার্সনিফিকেশন আছে। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, উপমা, রূপক, যমক। আরেকটা আছে দেখো আইরনিও বলা হয়, কিন্তু আইরনি যেটা হচ্ছে বক্রোক্তি বলা হয়। কি বলা হয়? বক্রোক্তি। তুমি জানো ওই ছেলেটা ভালো করবে না, তারপরে কিন্তু তাকে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট বানিয়ে দিয়েছো। এটা দেখো কি হচ্ছে, দেখো আইরনি, আইরনি করা হচ্ছে বা বক্রোক্তি বলা হয় বাংলায়। আর সিমিলির মধ্যে কি দেখো বাংলায় মনে রাখবে যে উপমা, এখানে দেখো যেন, অ্যাজ বা লাইক থাকে। আর মেটাফর এটাও তুলনা করা বোঝায়, কিন্তু এর মধ্যে কি থাকে না বলো তো? যে অ্যাজ বা লাইক একটার মধ্যে থাকে আর একটার মধ্যে থাকে না। আর এখানে কি হবে দেখো, যদি চরণের শেষে মিল থাকে, চরণের শেষে যদি মিল থাকে তখন তাকে বলা হয় অন্তমিল। এই মিল হচ্ছে কি বলো তো? শুরুতে মিল যদি থাকে তখন তাকে বলা হয় আদি মিল।
মাঝে মিল থাকলে বলা হয় মধ্যমিল, আর শেষে যদি মিল থাকে চরণের তাকে বলা হয় অন্তমিল। তাহলে এখানে দেখো মহাবিদ্রোহী রণক্লান্ত, শেষে দেখো দন্ত নয়তো, এখানে মিল আছে। আমি সেই দিন হব শান্ত, এখানেও দেখো দন্ত নয়তো আছে। তাহলে চরণের শেষে যদি মিল থাকে তাকে বলা হয় কি বলতো? অন্তমিল বলা হয়। কি বলা হয়? অন্তমিল বলা হয়। এটা আরো খুব সহজে কিভাবে মনে রাখবা জানো? দেখো কিছুদিন আগে মানে গত বছরে হয়তো বা তুফান সিনেমা ছিল, তুফান সিনেমায় তোমার একটা গানও কিন্তু ছিল যে নদীর বুকে চর, তারপরে কি ছিল? আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। তাহলে দেখো এই যে ওই গানটা শেষেও দেখো মিল আছে, সেটা কি দেখো? নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। তাহলে শেষে দেখো, গানটা এখন শোনাবো না, তোমরা চান্স পাও তাহলে জাবিতেই শোনাবো, সমস্যা নাই। মুক্ত মঞ্চ আছে সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, আমরা সব একসাথেই মানে উপভোগ করব। তাহলে দেখো চরণের শেষে যদি মিল থাকে তখন সেটা কি হবে বলো তো? অন্তমিল হবে। কি হবে? অন্তমিল। ক্লিয়ার এটা? বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মেলে? সাধারণত কাজী নজরুল ইসলাম কি ছিল বলো তো? সোচ্চার ভূমিকায় ছিল। সে সবসময় কমেন্টটা করতে না পারার যে কষ্টটা, কি হয়েছে তোমার মহাসিন? বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ, এটা একটু জানাবে। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ। আমি প্রতিটা প্রশ্নের সাথে সাথে সাহিত্যের অংশ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের এক অংশে শেষ হয়ে যায়। একুশের প্রথম উপন্যাস কি ছিল? একুশের প্রথম উপন্যাস, একুশের প্রথম উপন্যাস কি ছিল? তারপরে যদি বলা হয় প্রথম সার্থক মহাকাব্য, প্রথম সার্থক মহাকাব্য, প্রথম সার্থক মহাকাব্য কোনটা ছিল? প্রথম সার্থক মহাকাব্য, এটা গুরুত্বপূর্ণ। দেখো গত বছর এসেছে নিচের কোনটি মহাকাব্য নয়, এ ধরনের প্রশ্ন কিন্তু জাবিতে এসেছিল গত বছর। বাংলা সাহিত্যে যদি বলা হয় চলিত রীতির, চলিত রীতির প্রবর্তক, সেটা একটু জানাও। তারপরে যদি বলা হয় পথের দাবি, পথের পাঁচালী আছে আর একটা আছে পথের দাবি। তোমরা আমাকে জানাও পথের পাঁচালী এই উপন্যাসের রচয়িতা। পথের পাঁচালী, এই যে এই চারটা প্রশ্ন। আর এখানে সঠিক উত্তর কি হবে বলো তো? এই যে আমি অবমানিতের মরম বেদনা, এটা কিন্তু উত্তর হবে, কারণ এই চরণটির মাধ্যমে তার কোমল হৃদয়ের একটা পরিচয় আমরা দেখতে পাই। এর পাশাপাশি দেখো আমি বলেছি যে বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ কি? এখানে আমি বাংলা সাহিত্যের প্রাচীনতম যে সাহিত্যকর্ম সেটা কিন্তু আমি চাইনি, বুঝছো? আমি চেয়েছি যে বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ, সেক্ষেত্রে এখানে কি হবে? কাব্য হবে। কি হবে? কাব্য। এবং গত বছর প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন এসেছিল, সেটা দেখো কি এসেছিল যে কাব্যের প্রকৃতি প্রত্যয় কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সেক্ষেত্রে কি মনে রাখবা কাব্যের মূল শব্দ হবে কি? কবি। কাব্যের মূল শব্দ কবি, আর শেষে যদি জ ফলা থাকে তার প্রত্যয় হবে কি? অন্তর্জা। তাহলে কবিযোগ কি হবে? অন্তর্জা। ঠিক তেমনই ভাবে যেহেতু দেখো আজকেও এসেছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, এটা হচ্ছে কোন সমাস। তারপর এসেছিল দেখো মিছিল, এটা কোন ভাষার শব্দ? সেটা হচ্ছে ফার্সি হবে। বৈষম্য বিরোধী এটা হবে বৈষম্যের বিরোধী হবে তৎপুরুষ সমাস। আরেকটা এসেছে সম্ভবত গণ অভ্যুত্থান, গণের অভ্যুত্থান। তাহলে দেখো এই রিলেটেড কিন্তু তোমাদের আসতে পারে, এই জন্য এখানে বলে দিচ্ছি গণ অভ্যুত্থান। আর যেহেতু জুলাই অভ্যুত্থানে একজন বলেছিল না যে পানি লাগবে পানি, সে কি বলেছিল বলো তো?
মুগ্ধ বলেছিল শুধু মুগ্ধ। তাহলে যদি বলা হয় মুগ্ধের প্রকৃতি প্রত্যয় কি, আমি সবগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। মুগ্ধের প্রকৃতি প্রত্যয়, এতটুকু তুমি বলো তো যে এতটুকু তথ্যবহুল ক্লাস তোমাকে ফ্রিতে আর কোন পেজ দিচ্ছে? আর আমি যে ক্লাসটা নিয়ে আমি এতটুকু মানে ভাবি যে যাতে ক্লাসটা করে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে, তাদের নিজের বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে পারে বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে। তাহলে মুগ্ধ এর প্রকৃতি কী হবে বলো তো? মুহ হবে। কী হবে? মুহ যোগ আর গয়ধায় থাকলে তার প্রত্যয় কী হয়? ত হয়। কী হয়? ত হয়। আর জুলাই সম্পর্কে, জুলাই অভ্যুত্থান, এই যে অভ্যুত্থানটাও আসতে পারে কিন্তু। অভ্যুত্থান বানানটা একটু দেখবা, এই যে অভ্যুত্থান, অভ্যুত্থান শব্দের অর্থ কি এটা একটু দেখে যেও, যেহেতু তোমার হচ্ছে জুলাই সম্পর্কে অনেক কিছু আসছে অভ্যুত্থান থেকে। এরপর বলেছিলাম যে 21-এর প্রথম উপন্যাস কি? আরেক ফাল্গুন। কি হবে বলো তো? আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন সেটা কি হবে বলো তো? জহির রায়হান হবে। কি হবে? জহির রায়হান। তারপর প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। কি হবে? মাইকেল দাদা হবে। তারপর বলেছি যে চলিতরীতি প্রবর্তক কি, সেটা কি হবে? প্রমথ চৌধুরী হবে। প্রমথ, প্রথম না, প্রমথ চৌধুরী। পথের পাঁচালী সেটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে আবু জাফর এমডি সালেহ, সে অনেক আগে থেকে তো মানে ক্লাসগুলো করছে, দেখো সে অলরেডি উত্তর দিয়েছে যে অভ্যুত্থানের সন্ধি বিচ্ছেদ যদি বলা হয় তাহলে সেটা কি হবে বলো তো? এই যে অভিযোগ উত্থান, উত্থান মানে কি? উত্থিত হওয়া বা প্রোগ্রেস বলা হয়। আর তাহলে প্রশ্নটা এমনও আসতে পারে, দেখো অভ্যুত্থান এখানে কয়টা উপসর্গ আছে? কি আছে? কয়টা উপসর্গ আছে? তাহলে দেখো কোন টাইপের প্রশ্ন তোমার আসবে সবই তো আলোচনা করে দিচ্ছি। আর এরপরে যদি ভুল করো তাহলে কিন্তু খবর আছে। ক্লিয়ার? পরের প্রশ্নে যাবো, বলো। এসএস নিশ্চয় তো এগুলো নাকি? প্রয়োজনে আবার দেখবা ক্লাসটি। ঘুম চুমু দিয়ে করি বলেছে করি নিখিল বিশ্বে নিঝুম। চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? শান্তি প্রতিষ্ঠা। তারপরে দেখো এখানে বলেছে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান, প্রচলিত রীতি নীতি বিরোধিতা। কোনটা হবে? গত বছর কিন্তু এই ধরনের প্রশ্নটা এটা এসেছিল যে সঞ্চয়িতা, সঞ্চয়িতা এটাকার কাব্য সংকলন, আর একটা এসেছিল যে সঞ্চিতা। সঞ্চিতা এটা হচ্ছে কার কাব্য সংকলন? বলো কি হবে? একটা হচ্ছে দেখো সঞ্চয়িতা আর একটা হচ্ছে সঞ্চিতা। তারপরে যদি বলা হয় বিষের বাঁশি আর একটা হচ্ছে ভাঙার গান, মনে রাখবে বিষের বাঁশি আর একটা হচ্ছে ভাঙার গান। বিষের বাঁশি আর একটা হচ্ছে ভাঙার গান, এটা হচ্ছে কোন ধরনের সাহিত্যকর্ম এবং কার? কোন ধরনের সাহিত্যকর্ম এবং কার? এটা একটু জানাবে। কোন ধরনের সাহিত্যকর্ম এবং কার? প্রথমে দেখো সঞ্চয়িতা আছে। কি আছে? সঞ্চয়িতা এটা হচ্ছে কাব্য সংকলন। সঞ্চয়িতা কার বলো তো? কাব্য সংকলন এবং রবি ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হচ্ছে কাব্য সংকলন। আর এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, দুইটা হচ্ছে কাব্য সংকলন। বিষের বাঁশি ভাঙার গান এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, কি হবে বলো তো? কাব্য হবে। কি হবে বলো তো? কাব্য।
পরের প্রশ্ন 39, আমি দলে যাই, যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কি? আমি দলে যাই, যে এখানে কিন্তু তোমার শূন্যস্থান টাইপেরও থাকতে পারে, এমন প্রশ্ন কিন্তু জাবিতে আসে, শূন্যস্থান টাইপের প্রশ্ন থাকে। মহাশ্মশান তো বলেছি। এরপরে দেখো মেঘনাদ বধ। মেঘনাদ বধ, তারপরে যদি বলা হয় এখানে 1000 বছর ধরে, এটা কার সাহিত্যকর্ম, এমন প্রশ্ন আসতে পারে। আর চিলেকোঠার সেবায় তো আগেই বলা হয়েছে। এর পাশাপাশি মনে রাখবে, যদি বলে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার, গঠনগত দিক থেকে 2, একটা হচ্ছে কি দেখো মৌলিক শব্দ, কি হবে বলো তো, মৌলিক শব্দ, আর একটা হচ্ছে কি বলতো সাধিত শব্দ, কি হবে মৌলিক, আর একটা হচ্ছে সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ কিন্তু আজকে ঢাবিস ইউনিটে এসেছে, নিচের কোনটি মৌলিক শব্দ, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেটা কি হবে মৌলিক শব্দ। যেমন হাত, সেটা হচ্ছে নাক, তারপরে পা, কি আছে গোলাপ আছে, বই আছে, লাল আছে, তিন আছে, এবং আজকে অপশনে কি ছিল বলতো, চাঁদ ছিল, চাঁদ। এটা কিন্তু ভাঙা যায় না, এটা কিন্তু ভাঙা বা বিশ্লেষণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা মৌলিক শব্দের মধ্যে যাবে। আর সাধিত শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, যেমন আমরা যদি এখানে লিখি যে প্রশাসন, প্রশাসন কোন শব্দ, তাহলে এটা দেখো প্রযোগ শাসন, উপসর্গ যোগে গঠিত প্রযোগ শাসন, তাহলে এটা ভাঙা বা বিশ্লেষণ করা যাচ্ছে। এরপরে যদি বলা হয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, তাহলে দেখো আমরা এটাকে ভাঙতে পারি, যেমন স্মৃতি রক্ষার্থে সৌধ, কি হবে স্মৃতি রক্ষার্থে সৌধ। এরপরে যদি বলা হয় চলন্ত, চলন্ত কোন শব্দ, তাহলে দেখো কি হবে এখানে চল যোগ অন্ত, চল যোগ অন্ত, এটা হচ্ছে প্রত্যয় যোগে আমরা ভাঙতে পারছি। আরেকটা যদি বলা হয় বিদ্যালয় কোন শব্দ, কি হবে বিদ্যালয় কোন শব্দ, তাহলে এখানে দেখো এটাকে আমরা ভাঙতে পারছি। তার মানে কোন একটা শব্দকে যদি আমরা সন্ধি যোগে ভাঙতে পারি, উপসর্গ যোগে ভাঙতে পারি, প্রকৃতি প্রত্যয় যোগে ভাঙতে পারি, বা সমাজ যোগে ভাঙতে পারি, সেটা কি হবে বলতো সাধিত শব্দ হবে। আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না, সেটা কি হবে মৌলিক শব্দ। গঠনগত দিক থেকে কয় প্রকার, 2 প্রকার, একটা মৌলিক, একটা কি হবে সাধিত শব্দ। এখান থেকে প্রশ্ন কিন্তু গত বছরে এসেছে, এবারও থাকবে। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। পরের প্রশ্নটি বলা হয়েছে, আমি চিরদৌর্দম দুর্নিবিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, কবিতা অংশটিতে আমার পথ প্রবন্ধের, এটা কিন্তু কার বলতো, এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে, কিন্তু বলা হয়েছে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়, বা এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন তোমার, এটা তো কবিতার অংশ, এটা হচ্ছে তোমার পঠিত কোন গদ্যের সাথে মিল আছে, এমন আসতে পারে। উত্তর করতে থাকো, আর আমি পরবর্তী এখানে আরেকটা দিয়ে আলোচনা করি। যারা পরে এসেছো একটু নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো, উপকৃত হবা, এতটুকু বলছি। আমরা প্রথমে দেখলাম যে হচ্ছে গঠনগত দিক থেকে 2 প্রকার। এরপর যদি বলে অর্থগত দিক থেকে কয় প্রকার, অর্থ, এটা একটু বলো, অর্থগত দিক থেকে কয় প্রকার, অর্থগত দিক থেকে সাধারণত কত প্রকার হবে, 3 প্রকার হবে। একটা হচ্ছে কি বলতো যৌগিক শব্দ, কি শব্দ বলতো যৌগিক। এরপরে দেখো যৌগিক শব্দ, এরপরে যদি বলা হয় রূঢ় শব্দ, রূঢ় বা কি শব্দ, রূঢ়ি শব্দ। আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ, এখান থেকে কিন্তু গত বছর এসেছে, সেটা রাবিতে এসেছে, সবিতে এসেছে, এরপর হচ্ছে জাবিতেও এসেছে। এবং যারা নার্সিংয়ের ক্লাসটি দেখছো স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যৌগিক শব্দ তার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ কি এক হবে, সেটা হবে যৌগিক শব্দ হবে। যেমন গায়কের কর্তব্য মধুর গান করা, গায়কের কর্তব্য কি মধুর গান করা, কিন্তু সে তা না করে, বাবুয়ানার বেশে
বাবুয়ানার বেশে দৌহিত্রের সাথে চিকা মারতে গেল, দৌহিত্রের সাথে কি চিকা মারা, চিকা মারা। তাহলে দেখো এইগুলো সব কি শব্দ হবে? যৌগিক শব্দ। প্রশ্ন আসবে নিচের কোনটি যৌগিক শব্দ, এগুলো বেশি এসে থাকে, তোমরা একটু কমেন্টে এগুলো লেখো। সেটা কি কি দেখো আমি লিখেছি এখানে, যেমন লিখেছি গায়ক, কর্তব্য, মধুর, বাবুয়ানা বাবুর ভাব ধরে চলাফেরা করেছে, দহিত্র কন্যার পুত্র বা নাতি। আর চিকামারা মানে কি হবে বলো তো? দেয়াল লিখন। চিকামারা মানে কি? দেয়াল লিখন। এগুলো সব কি হবে? যৌগিক শব্দ হবে। কি হবে? যৌগিক শব্দ। রুরু বা রুরি শব্দ যার ব্যবহারিক ও ব্যুৎপত্তিগত অর্থ কি বলতো? এক নয়। যেমন কোনগুলো দেখো? প্রবীণ, তারপরে দেখো হস্তি, প্রবীণ লোকটি হস্তি। গবেষণা, সেটা গত বছরে এসেছে। গবেষণা কোন ধরনের শব্দ? গবেষণা। তারপরে হচ্ছে তৈল, তারপর হচ্ছে বাসি, আর একটা হচ্ছে কি দেখো তো? সন্দেশ। আরেকটা কি? সন্দেশ। তাহলে দেখো যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয় সেটা কি হবে বলতো? এই যে রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। যেমন প্রবীণ দ্বারা কি? বাদ্যযন্ত্র বোঝায় এবং বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়। হস্তি মানে কি? হাত, এবং এটা দ্বারা হাতিকে বোঝায়। গবেষণা, গো যোগ এসনা, গরু খোঁজা, ব্যুৎপত্তিগত অর্থ। আর একটা ব্যবহারিক অর্থ হচ্ছে আবিষ্কার করা। তারপরে দেখো আবিষ্কার অর্থে ব্যবহার করা হয় তৈল, বাসি, সন্দেশ। সন্দেশটা কিন্তু গুরুত্বপূর্ণ। সন্দেশ হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার, এবং এটা দ্বারা কাকে বোঝায়? খবরকে বোঝায়। কাকে? খবরকে। অর্থাৎ যার দুইটা অর্থ। কয়টা অর্থ? যার দুইটা অর্থ তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। আর যোগরূঢ় শব্দ যেটা হচ্ছে আমরা সমাস বা ব্যাস বাক্য যোগে আমরা ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি, তখন সেটা কি হবে? যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। এরপর দেখো জলদ, জল দেয় যে। এরপর ঘোড়া আছে। তারপরে দেখো এখানে আছে রাজপুত্র, রাজার পুত্র। তারপরে দেখো জলধির উদ্দেশ্যে, রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। তাহলে এগুলো সব কি হয় বলতো? যোগরূঢ় শব্দ, যেগুলো আমরা ব্যাস বাক্যের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এগুলো সব কি হবে? আমি দেখো প্রথমে যৌগিক শব্দ গঠনগত দিক থেকে আলোচনা করলাম, এরপর অর্থগত দিক থেকে। এরপর দেখো তোমাদের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের উৎসগত দিক থেকে। উৎসগত দিক থেকে এটা কত প্রকার, এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা উত্তর করার পাশে আমি লিখছি দেখো উৎসগত দিক থেকে। উৎসগত দিক থেকে কত প্রকার হবে? 5 প্রকার হবে। কয় প্রকার? 5 প্রকার। যেমন সেটা দেশি শব্দ হতে পারে। তারপর দেখো তদ্ভব বা কি? খাঁটি বাংলা। তদ্ভব বা কি হবে? খাঁটি বাংলা। এরপর দেখো তোমাদের আছে তৎসম বা সংস্কৃত যে শব্দ আছে, তৎসম বা সংস্কৃত শব্দ। এরপর দেশি বিদেশি অর্ধ তৎসম আছে তোমার, অর্ধ তৎসম। আর যে বিদেশি শব্দগুলো যেগুলো আছে বিদেশি, এগুলো একটু দেখবা। যেমন দেশি শব্দ কোনগুলো দেখো, কোনগুলো বেশি এসে থাকে। আমি একটা গল্প বলছি, গল্পের মাধ্যমে কিন্তু দেশি শব্দগুলো তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবা। যেমন আর্য জাতি, রুই, কাতলা, মলা, ঢেলা, যেগুলো বলছি এগুলো দেশি শব্দ কিন্তু অধিকাংশগুলো। আর্য জাতি, রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে। 20 কোন শব্দ? দেশি শব্দ। 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। কোথায় যায়? মাঠে। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, ধুন্দল, করলা ইত্যাদি একটি চোঙায় ভরে। তাহলে চোঙা কোন শব্দ বলো তো? চোঙাও কি হবে? দেশি শব্দ। চোঙায় ভরে কোথায় যায়? গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে কি কি নেয় দেখো? গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কোলা। ঢেকি কোন শব্দ? তারপরে টোপর কোন শব্দ? এগুলো দেশি শব্দ হবে। ঢেকি, কোলা, ছাই, চোলা, মুড়ি, মুরকি, বাতাসা ইত্যাদি নিয়ে কোথায় যায়? গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, এই যে এগুলো সব কি শব্দ বলো তো? দেশি শব্দ হবে। এরপরে দেখো আছে এখানে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। যেমন মাথায় হাত, কানে দাঁত, এটা মনে রাখবে, মাথা। তারপর আছে দেখো মাথায় হাত, কানে দাঁত, আকিসাত, ভাতে মাছ, এই ভাত। এগুলো সব কি হবে বলো তো? তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। তৎসম শব্দগুলো কোনগুলো দেখো? তৎসম শব্দ, তৎ মানে তার, সম মানে সমান, তৎসম মানে সংস্কৃতের সমান। এগুলো এইভাবে মনে রাখবে। এটা যদিও টেকনিক আছে,
তৎসম যেটা হচ্ছে যুক্তবর্ণ থাকবে এবং হচ্ছে যেখানে তোমার দীর্ঘিকার থাকবে, দীর্ঘকার থাকবে। এবং আমি যদি বলি চন্দ্র, কোন শব্দ? চন্দ্র। তারপরে সূর্য। হ্যাঁ, তারপরে দেখো যদি বলা হয় ধর্ম, রেপ থাকতে পারে। এগুলো সব কি হবে বলতো? তৎসম শব্দ হবে। আর অর্ধ তৎসম কোনগুলো বলতো? যেমন গেরাম, গেরামের গিন্নি। তারপরে দেখো জ্যোৎস্না, গেরামের গিন্নি, জ্যোৎস্না। তার পরাণের স্বামী। এই যে দেখো, প্রাণ থেকে কি হচ্ছে? পরাণ। আর স্বামী থেকে কি হচ্ছে? স্বামী। তবে দেখো স্বামী, স্বামী থেকে কি হচ্ছে? স্বামী। আর দেখো এখানে সুরুজ, যে অর্ধ তৎসম মানে কি? দেখো এই যে তৎসম মানে কি? এখানে সূর্য, এটা তৎসম শব্দ, কিন্তু সুরুজ এটা কি হবে বলতো? অর্ধ তৎসম। এগুলো কি শব্দ? যেমন গ্রাম থেকে গ্রাম হবে, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, পরাণ থেকে প্রাণ, স্বামী থেকে স্বামী, তবে সুরুজ থেকে সূর্য। এগুলো সব কি হবে? যে তৎসম, অর্ধ তৎসম হবে। আর বিদেশের মধ্যে তোমরা কোনগুলো চীনা শব্দ, কোনগুলো বর্মী বা মায়ানমার শব্দ, লুঙ্গি ফুঙ্গি, চা চিনি, এগুলো চীনা শব্দ, এগুলো একটু দেখবা। তারপরের প্রশ্নটি দেখো, প্রতিদান কবিতায় কবির কোন চেতনার প্রকাশ পেয়েছে? এটা ঝটপট জানা। উদারতা, উদাসীনতা, বিমুখতা নাকি নির্লিপ্ততা? কোনটা হবে? প্রতিদান কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে? উদারতা, উদাসীনতা? তোমাকে দেখো, উদাসীনতা এটা হবে না। উদাসীনতা তাহারে পরে মনে আমরা দেখে পেয়েছি যে অন্য মনস্ক ছিল। বিমুখতা, নির্লিপ্ততা হবে না। এখানে সঠিক উত্তর কি হবে? তার মধ্যে উদারতা প্রকাশ কিন্তু পেয়েছে, উদারতা প্রকাশ পেয়েছে। তারপরের প্রশ্নটি দেখো, দীঘল রজনী, তা কেমন রজনীর কথা বলা হয় সেটা কিন্তু আসতে পারে। আর দেখো সোনারতলী কবিতায় তোমার হচ্ছে খরস্রোতা, খরস্রোতা নদীর কথা কিন্তু বলা হয়েছে, এবং সেটা প্রভাত বেলা, যেটা কিন্তু ঢাবিতে এসেছে প্রভাত বেলা, এটা মনে রাখবে। আর এখানে কি হবে? দীঘল রজনী তার তরে জাগি, কবি কার জন্য জাগে? হ্যালো, কি? হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? আরে আল্লাহ। হ্যাঁ। হুম। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতেছি। হুম। হ্যাঁ, কখন আইছে এরকম? কখন আইছে এরকম? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
ক্লাসটি এ পর্যন্ত শেষ। আমি ক্লাসটা নিজে কন্টিনিউ করতে